চৌধুরীবা হু হা করে নিজের হুঁশে থাকার কথা জানান দিয়েছে শুধু। বাসায় পৌঁছে তাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দেয় ইসফার। ছোট কাপড় ভিজিয়ে এনে হাত পা মুখ মুছিয়ে দেয়। চৌধুরীবা তখন নিশ্চুপ, কোনো কথাই বলে না। ইসফার একবার জিজ্ঞেস করেছিল পানি খাবে কিনা। চৌধুরীবা নাকচ করেছে, রোজা রেখেছে সে, এখন আর খুলবে না। চোখ বন্ধ করে শুয়ে থাকে। কল আসি ইসফার বারান্দায় চলে যায়। খানিক বাদে রুমে ফিরে এসে আলমারি থেকে চৌধুরীবার এক সেট সুতি সালোয়ার কামিজ রেখে আসে ওয়াশরুমে। চৌধুরীবাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় ইসফার, নিজেই সাহায্য করে সাবান নিতে। তারপর বিছানায় বসিয়ে চুলগুলো মুছে দেয় সযত্নে। ফের শুয়ে দেয় বিছানায়, পা জোড়া ঠেকে দেয় কাঁথা দিয়ে। মাথার কাছে বসে চুলে হাতও বুলিয়ে দেয় কতক্ষণ। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে চৌধুরীবা। ইসফার হাঁপ ছাড়ে। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকে চৌধুরীবার মুখের দিকে। বুকটা হু হু করে ওঠে তার। মুখটা শুকিয়ে গেছে তার, কেমন চালু হয়ে গেছে। ইসফারের নিজেরও ভয় হয়। হ্যাঁ, সে বলে ভালোবাসায় ভয় থাকা ভালো। হ্যাঁ, সে বলে এই কথা যে ভালোবাসায় থাকা ভয়গুলো মধুর হয়, মিষ্টি হয়। কিন্তু এই ভয়গুলো পীড়াদায়কও হয়, কষ্টদায়কও হয়। এই ভয় একজনকে তিলে তিলে শেষ করতেও সক্ষম। ইসফার ঠোঁট কোল করে বড় করে শ্বাস নেয়। নিচু হয়ে অধর ছোঁয়ায় চৌধুরীবার ললাটে। উঠে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। ইসফার ওয়াশরুমের দরজা লাগাতে চোখ খোলে চৌধুরীবা। সাতক্ষণ ঘুমের ভান ধরেছিল, নির্বাক ছিল সে। বলার মতো তার কিছুই নেই এই মুহূর্তে, শুধু কান্না আসছে তার। শতবার তার মনে পড়ছে সেই সময়টা, শিউরে উঠছে ততবার। চৌধুরীবা নীরবে নিঃশব্দে কেঁদে ওঠে। নিজ বলেই প্রশ্ন জাগে, আমার কি সুখী হওয়ার অধিকার নেই? না থাকলে কেন একটু আধটু সুখ আসে, পরক্ষণেই শখানেক কষ্ট এসে হানা দেয়? আমি পারবো না সুখী হতে। এই প্রশ্ন জাগার পর মুহূর্তেই তার ইসফারের চিন্তিত উদ্বিগ্ন চোখে ছলমল করা অশ্রু বিস্তৃত মুখটা ভেসে ওঠে। সে মুহূর্তে মন থেকে উত্তর আসে, আমি তো সুখী। এই কে বলেছে আমি সুখী না? সবচেয়ে সুখী তো আমি এই ঈশ্বরকে পেয়ে। তার কাছে ঈশ্বর আছে, সে সুখী না হয় কিভাবে? এই যে তার এমন অবস্থায় শক্তপোক্ত কঠোর ছেলেটা নিজের ব্যক্তিত্ব, নিজের কঠোরতা ভুলে গেছে, কেঁদে দিয়েছিল প্রায়। কতটা চিন্তিত হয়ে গেছে সে। এমন মানুষ যার কাছে আছে, সে সুখী না হয়? সন্ধ্যা ইফতারের পর ইসফার যতটুকু পেরেছে খাইয়ে দিয়েছে চৌধুরীবাকে। টুকটাক রান্না ইসফার নিজেও জানে, যা সম্ভব হয়েছে তৈরি করেছে, খাইয়ে দিয়েছে চৌধুরীবাকে। নিজেও ইফতার করেছে। তার গলা দিয়ে খাবার নামছিল না যখন চৌধুরীবার মুখে পুরো ঘটনা শুনেছে। সে সময় চৌধুরীবার অবস্থা কেমন ছিল ভাবতে ইসফারের বুক ভার হয়ে আসে। চৌধুরীবা যথেষ্ট ভয় পেয়েছে দুপুরের ঘটনায়। বিকেলের দিকে সবটা খুলে বলেছে চৌধুরীবা। সে যখন পুরো ঘটনা বলছিল তখন কলে ছিল অফিসার আসিম। রিশাদের ব্যাপারে তাকে ইসফার আগেই বলেছিল, কিন্তু উনারা কোনো অ্যাকশনে যাননি, কারণ এতদিন তো রিশাদ কিছু করেনি। উনারা আগেই বলেছিলেন, আজ করেছে বিধায় তারা সাহায্য করতে এগিয়ে এসেছে। রিশাদকে তারা আটক করেছেন। প্রমাণস্বরূপ চৌধুরীবার থেকে পুরো ঘটনার বর্ণনা শুনেছেন। রিশাদকে আটক করেছে শুনে একটু স্বস্তি পায় চৌধুরীবা, তবে ভয়টা তার কমে না। এই ঘটনা ইসফার এখনও জানায়নি কাউকে। কাউকে জানানোর আগে চৌধুরীবার স্বাভাবিক হওয়াটা বেশি জরুরি। রাত গভীর হয়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে চৌধুরীবা, কিন্তু আঁখি জোড়া এক হয় না আর। সে উঠে বসে, পাশে তাকায়। ইসফারকে দেখতে পায় না। ছোট শ্বাস ফেলে সে। বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে পান করে। উঠে দাঁড়ায়, বারান্দায় যাওয়ার জন্য অগ্রসর হয়। ইসফার গ্রিলে 2 হাত ঠেকিয়ে দাঁড়িয়েছিল। মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে তার। চৌধুরীবা শব্দহীনভাবে পেছনে দাঁড়ায় ইসফারে। তার 2 হাতের নিচ দিয়ে নিজের 2 হাত ঠুকিয়ে জড়িয়ে ধরে তাকে, পিঠে মাথা ঠেকিয়ে রাখে। ইসফার ঈষৎ অবাক হয়। চৌধুরীবা নড়চড় করে না কোনো। ইসফার নিজের বাম হাত রাখে চৌধুরীবার বাম হাতের উপর। তার হাতের উল্টো পিঠে চুমু খায়। চৌধুরীবার শরীর স্বাভাবিকের তুলনায় গরম ঠেকে তার কাছে। জ্বর উঠেছে মেয়েটার। ইসফার তৎক্ষণাৎই চৌধুরীবার দিকে ঘুরে ব্যস্ত হয়ে চৌধুরীবার কপালে হাতের উল্টো পিঠ ছোঁয়ায়। যা ভেবেছে তার, জ্বরই গা পুড়ে যাচ্ছে মেয়েটার। ইসফার রেগে যায়, রুড়ো কণ্ঠে বলে, কি সমস্যা আপনার? হ্যাঁ, এত জ্বর বলতে পারলেন না একবার? বাচ্চা আপনি? চৌধুরীবা হালকা কেঁপে ওঠে ইসফারের গলার স্বরে। ইসফার তা লক্ষ্যও করে, বুঝতে পারে সে মাথা গরম করে ফেলেছে, কিন্তু এমন করলে তো হবে না। নিজেকে শান্ত করে, চুলে হাত বুলায় বার 2-1। চৌধুরীবার বাহুতে 2 হাত রেখে শান্ত কণ্ঠে বলে, এত কষ্ট কেন দেন চন্দ্রা? মেরে ফেলতে চান আমায়? ভালোবাসেন না আমায়? বিশ্বাস করেন না?
চন্দ্রিমা মাথা নাড়ায়, ক্ষীণ স্বরে শোধায়, আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই জানেন ইসফার। তাহলে এত রাগঢাক কেন? বাজে স্বভাব, এটা পরিবর্তন করবেন, ঠিক আছে? আচ্ছা, করব না। করবেন না মানে? আপনি সুখ সুখ অত্যাচার করলে চন্দ্রাও আপনাকে জ্বালাতন করবে আরশাল সাহেব। আপনি সহ্য করবেন না? ইসফার হাসে। চন্দ্রিমার মুখটা দু হাতের আঁচলে নিয়ে কোমল কণ্ঠে শোধায়, করব তো, না করে কোথায় যাব? কিন্তু এখন আপনার বিশ্রাম নেওয়াটা জরুরি। আসুন। লাগবে না, এভাবেই থাকি। লাগবে, চলুন। জ্বরে শরীর থেকে মন পুড়ছে বেশি। বেশি বেশি হৃদয় বৃত্তি কথা বলছেন, জ্বরে ধরেছে। ইসফার এরপর আর কিচ্ছু বলে না। চন্দ্রিমাও কিছু বলে না। কিছু সময় সেভাবেই অতিক্রম হয়। ইসফার এরপর রুমে গিয়ে দিয়ে আসে চন্দ্রিমাকে। ওষুধ খাই দিয়ে হাত মুখ মুছিয়ে দিয়ে শুয়ে দেয়। চন্দ্রিমা বিরক্তি করে না কোনো, চুপচাপ শুয়ে থাকে। ইসফার চুলে হাত দিতে চন্দ্রিমা তখন ঠোঁট নাড়িয়ে বলে, চুলে হাত বুলাতে হবে না, আমি এমনিতেই ঘুমিয়ে যাব, আপনি বিশ্রাম নিন। আপনি ঘুমান। কিন্তু চন্দ্রা, ঘুমান। চন্দ্রিমা এবারেও কিছু বলতে পারে না। ইসফার শুনবে না তার কথা। বলে কি লাভ? সে পূর্বের ন্যায় চুপটি করে শুয়ে থাকে। ইসফারের বুকে মুখ গোছে। শুভ্র রঙের পাতলা টি শার্টের উপর দিয়ে ইসফার চন্দ্রিমার গায়ের উষ্ণতা অনুভব করতে পারে। চন্দ্রিমা গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তার বুকে। পেটে এক হাত শক্ত করে ধরে রেখেছে পেটের উপর দিয়ে। অন্ধকার রুমে চন্দ্রিমার কথিত ঘুম বাতি জ্বলছে নীল রঙের। ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে শুধু। ইসফার থেমে থেমে হাত বুলিয়ে দেয় চন্দ্রিমার চুলে। আরও কিছুক্ষণ সময় অতিক্রম হয়। চন্দ্রিমা ঘুমিয়েছে কিনা নিশ্চিত হতে ইসফার আলতো স্বরে ডাকে, চন্দ্রা। তৎক্ষণাৎই জবাব আসে। ইসফার ভ্রুকুটি করে। মেয়েটা ঘুমোয়নি এখনো? সে ঈষৎ রাগী গলায় জিজ্ঞেস করে, এখনো ঘুমাননি কেন? আপনি ঘুমাননি কেন? পাল্টা প্রশ্নে ইসফার ভরকে যায়। উত্তর দেওয়ার আগেই চন্দ্রিমা বলে ওঠে, আপনি সময় মতো না আসলে আমার কি হতো ইসফার? পূর্বের লাই কণ্ঠ না, বরং এবার কণ্ঠ করুণ ক্রন্দনরত। ইসফার ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কণ্ঠে স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করে বলে, তেমন কিছু হতো না চন্দ্রা, আমি না আসলে অন্য কেউ আসতো, অন্য কেউ বাঁচাতো। কিন্তু আল্লাহ আমার দ্বারা আপনাকে রক্ষা করিয়েছেন, আমাকে মাধ্যম বানিয়েছেন, তাই আমি বাঁচাতে পেরেছি। না হলে এমনও তো হতে পারতো আমি সময় মতো পৌঁছাতে পারতাম না, বা আমার আগে অন্য কেউ পৌঁছে যেত। ইসফারের কথা শুনে চন্দ্রিমা সেকেন্ড কয়েক চুপ থেকে পুনরায় বলে, যদি কেউ না আসতো তখন? যদিটা বাদ দিন, আপনি নিজেও মানেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বেশি ভাবছেন, উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিদায় এসব ভাবছেন। যা হয়েছে ভুলে যান, এত ভাববেন না চন্দ্রা, ঘুমিয়ে পড়ুন। ইসফার থামে, একটু ঝুঁকে চন্দ্রিমার মাথায় চুমু খায়। গভীর কণ্ঠে শুধোই, আপনাকে পাওয়ার জন্য বহু কাঠখড় পুড়িয়েছি চন্দ্রা, আপনাকে হারাতে পারবো না। চন্দ্রিমা কেমন বিয়ে যায়, তার খারাপ লাগে। হারানোর কথা বলবেন না ইসফার। চন্দ্রা, কারো জন্য কারো জীবন থেমে যায় না, থেমে যায় সময়, হৃদয়, তার অনুভূতি সব চাপা পড়ে যায়। যার হারায় তার যায়। কেউ কাউকে ছাড়া মরে যায় না, আমিও আপনাকে ছাড়া মরে যাব না, কিন্তু বাঁচার মতো হয়তো বাঁচতেও পারবো না। মৃত্যু ছাড়া আপনাকে কখনো ছাড়ার কথা আমি চিন্তাও করিনি ইসফার। হ্যাঁ, আপনার থেকে আমার প্রণয়ে থেকে ছুটে গিয়েছিলাম, কিন্তু এখন এখন আর এমন হবে না। হতে দিব না আমি। দ্বিতীয়বারের জন্য আপনার চন্দ্রা তার সর্বস্ব আপনার নামে করে দিয়েছে। এক সপ্তাহ কেটে গেছে। চন্দ্রিমা এ কয়েকদিনে স্বাভাবিক হয়েছে। আগের মতোই সংসার, পেইন্টিং এসবে মন দিয়েছে। গতকাল মানহাদের বাসায় দাওয়াত ছিল তাদের। মাহিম এসেছিল বাবা মাকে নিয়ে বিয়ের বিষয়ে কথাবার্তা বলতে। কথাবার্তার শেষে সিদ্ধান্ত হয় যে ঘরোয়াভাবেই বিয়ে হবে আগে। মাহিমকে দেখে মনেই হয়েছিল বিয়ের জন্য অনেক তাড়াতাড়ি। রিফার বিয়ের কথাবার্তাও পাকা হয়েছে। কাজী অফিসেই বিয়ে হবে, এরপর রিসেপশন। রিফা রাজি হয়েছে। নিজের সাথে সাথে সাব্বির আর তার পরিবারের সিদ্ধান্তকেও প্রাধান্য দিয়েছে। চন্দ্রিমা ও মালহার বোঝানোর পরে সে নিজেও ভেবে দেখেছে, এরপর সিদ্ধান্ত নিয়েছে। রান্নাঘরে
ইফতার তৈরির প্রস্তুতি নিচ্ছিল চৌধুরীবা। প্রচণ্ড গরমে ঘেমে একাকার। এর মধ্যে কলিং বেলের আওয়াজ শুনে হাত থিমে যায় তার। ফট করে ঘড়ির দিকে তাকায় সে। 5টা 20 বাজে এখন। ইসওয়ার ফিরতে ফিরতে 5টা 40 কি 35 বাজে প্রতিদিন। আজকে এত তাড়াতাড়ি? চৌধুরীবা রান্নার কাজ ফেলে এক প্রকার দৌড়ে বের হয় রান্নাঘর থেকে। হাত অবধি ধোয়া হয়নি আর তা লক খুলতে যেয়ে দেখতে পেল সে অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ানো। এত তাড়াতাড়ি করারও প্রয়োজন ছিল না। কোনো মতে সে দরজা খুলল। ইসওয়ারকে দেখে ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, আজকে এত তাড়াতাড়ি যে? ঘরে এমন আদর আদর বউ রেখে কি অফিসে মন বসে? ইসফার দুষ্টু স্বরে জবাব দিল। চৌধুরীবা লাজুক হাসে। ইসফারকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দেয়। সে ঢুকতে চৌধুরীবা দরজা লাগাতে উদ্যত হয়। দরজা লাগিয়ে ঘুরতে দুই পাশে 2 হাত দিয়ে তাকে আটকে দেয় ইসফার। চৌধুরীবা ভড়কে যায়। দরজার সাথে সেটেই যায় একদম। ইসফার এক দৃষ্টিতে তাকিয়ে আছে চৌধুরীবার দিকে। তার তাকানো দেখে চৌধুরীবা বুক বাঁকিয়ে জিজ্ঞেস করে, এভাবে কি দেখছেন? আপনাকে। আমাকে নতুন করে দেখার কি আছে? দেখাই তো শুরু করলাম সবে, আরও অনেক দেখা বাকি এত দেখার কি আছে? আছে। অনেক কিছু আছে। কি আছে শুনি। এখন এটা শুনুন। বলুন। একদম পাক্কা বউ বউ লাগছে। শুধু আপনি আনরোমান্টিক বলে, না হলে আমি আসার সাথে সাথে লাজুক হেসে ব্যাগটা হাতে নিতেন, আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে দিতেন, হালকা জড়িয়ে ধরতেন। কিন্তু আপনি তাড়াতাড়ি এসেছি বলে উল্টো জিজ্ঞেস করছেন তাড়াতাড়ি কেন এসেছি। চৌধুরীবা বলে যায় ইসফারের কথা শুনে। ইসফার তাকে আনরোমান্টিক বলছে। তার থমথমে মুখে হঠাৎ দুষ্ট হাসি দেখা যায়। মাথায় দুষ্টুমি চেপেছে। হিউ স্বরে বলে, আমার আর এখানে থেকে কাজ নেই, ছাড়ুন, চলে যাই তাহলে। মানে চলে যাবেন কেন? কোথায় যাবেন? চলে যাব কারণ আমি আনরোম্যান্টিক, তাই। চিন্তা করবেন না, যাওয়ার আগে একদম রোমান্টিক ন্যাকা দেখিয়ে একটা মেয়ে খুঁজে দিয়ে যাব, চলবে না? ইসফার সহসাই বুঝে গেল চৌধুরীবার কথার মানে। তার কথা তাকেই ফেরত দেওয়া হচ্ছে। মনে মনে হাসল সে। আচমকা হেঁচকা টানে চৌধুরীবাকে নিজের সাথে মিশিয়ে দিল একদম। চৌধুরীবা কেঁপে উঠল। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে তার। ইসফার চৌধুরীবার ডান কপলে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে ফিচেল কণ্ঠে শোধয়, ইউ নো হোয়াট, চন্দ্রা দিন দিন অনেক বেশি হিংসুটে হয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ তো, আমি হিংসা করতেই পারি। বর আরেক মেয়ের সাথে ফুসুর ফাসুর করলে বউ হিংসা না করে কি চেয়ে চেয়ে দেখবে? আরেক মেয়ের প্রসঙ্গ তো আপনি আনলেন। হ্যাঁ তো। চৌধুরীবা আমতা আমতা করে বলে। তার মুখ দেখে ইসফার হাতের বাঁধন ঢিলে করে। বলে, শুধু হিংসায় আপনার বুদ্ধি লোপ পাচ্ছে। ইসফার যাওয়ার জন্য অগ্রসর হয়। বাদ সাথে চৌধুরীবা হাত টেনে ধরে দাঁড় করায় আগের জায়গায়। বাম হাত ইসফারের কপলে রেখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? ইসফারের ভ্রুজোড়া সংকুচিত হয়। পাল্টা প্রশ্ন করে, কেন? টিস্যু আছে আপনার কাছে? ইসফার ভ্রু কুচকায় আবার। আছে। কেন? লাগবে। টিস্যু দিয়ে আপনি কি করবেন? দিন। ইসফার তার প্যান্টের পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে দেয়। চৌধুরীবার টিস্যু দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করে ব্যবহৃত টিস্যু আর প্যাকেটটা ডাইনিং টেবিলের দিকে ছুঁড়ে মারে। তারপর কোমর থেকে আঁচল খুলে লম্বা ঘোমটা টেনে দেয় মাথায়। লজ্জা লজ্জা বুক নিয়ে বলে, এইবার আপনি কষ্ট করে ব্যাগটা কাঁধে নিয়ে আছেন কেন? আমাকে দিন। ইসফারের দেয়ার অপেক্ষা না করে চৌধুরীবার নিজেই হাত থেকে টেনে নিয়ে নেয়। তারপর আঁচল দিয়ে ইসফারের কপালে জমে থাকা ঘাম বুঝতে বুঝতে আফসোসের স্বরে বলতে থাকে, ইস, ঘেমে নিয়ে কি হয়ে গেছে, কত কষ্ট করতে হয়, তাই না বর? আসুন, রুমে আসুন। চৌধুরীবা এক হাতে ইসফারকে ছড়িয়ে ধরে বলে। ইসফার চৌধুরীবার এমন ব্যবহারে হাসে, কিন্তু বিচলিত হওয়ার ভাব করে বলে, এই রূপ আবার কবে ধারণ করলেন? আগে তো দেখিনি। স্ট্রেঞ্জ। কারণ আজকেই ধারণ করেছি, শুধু আপনারই জন্য। চৌধুরীবা এবারেও লাজুক হাসে। ইসফার এবার চৌধুরীবার হাত ধরে বলে, আচ্ছা চলুন রুমে যাই। ড্রয়িং রুমে কি করব? চৌধুরীবা কথার অর্থ বুঝে বিচলিত হয় না। ইসফার মজা করেই বলেছে। চৌধুরীবা সত্যি সত্যি রুমে যাওয়ার জন্য আগায়। ইসফার বলে ওঠে, কোথায় যাচ্ছেন? কেন রুমে? সত্যি সত্যি? হ্যাঁ। রুমে গেলে কি হতে পারে?
জানিনি তো। কানের কাছে ফিসফিসিয়ে বলে ইসফার। চৌধুরীবাও একই ভঙ্গিতে ফিসফিসিয়ে বলে, তা জানি না, কিন্তু এটাও জানি এখন কিছুই করবেন না। উফ। বুকের বাম পাশে হাত রেখে চাপা আর্তনাদ করে ইসফার। কি হয়েছে, এমন করলেন কেন? চৌধুরীবা কিঞ্চিত ভয় পেয়ে যায়। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে। ইসফার ঠোঁট এলিয়ে হাসে, ঘাড় কাত করে টিকুর কণ্ঠে ফিসফিসিয়ে বলে, এত কাছে আসবেন না চন্দ্রা, এদিকে অস্থির অস্থির লাগে। চৌধুরীবা রেগে যায়, ইসফারের বুকে চাপড় মারে, তাতে দাঁত চেপে বলে, আপনি আস্ত একটা পেঁচা। ছোটবেলায় দেয়া নামটা কোনো অংশেই ভুল ছিল না আমার। ইসফার শব্দ করে হাসে। চৌধুরীবা তার দিকে এক পলক তাকিয়ে বিরক্ত হয়ে চলে যেতে দেয়। যাওয়া হয় না আর, তার আগেই পেছন থেকে যাওয়া হয় না তার আগেই পেছন থেকে হেঁচকা টানে টাল সামলাতে পারে না, একেবারে যেয়ে পড়ে ইসফারের প্রশস্ত বুকে। ইসফার কাল বিলম্ব করে না, সোজা কোলে তুলে নেয় চৌধুরীবাকে। রুমের দিকে যেতে যেতে বলে, আমার শার্ট আর গালের যে অবস্থা করেছেন, তার শাস্তি স্বরূপ আমার সাথে শাওয়ার নিতে হবে এখন। কথার পৃষ্ঠে চোখ ছানা পড়া চৌধুরীবার, আর চোখে সে ইসফারের শার্টও পরক করে। দুই কাঁধে আর বুকের দিকের অংশে কেমন যেন দাগ দেখা যায়। চৌধুরীবার মৃদু হেসে বলে, ছেড়ে দিন না, আমার কাজ আছে, ইফতার বানাতে হবে। না বানালে খাবেন কি? সারাদিন পরিশ্রম করে বাসায় এসে না খেয়ে থাকবেন? চৌধুরীবা মৃদু স্বরে বলে। ইসফার প্রত্যুত্তর করে না, যেন শুনতেই পায়নি। চৌধুরীবার বুক দুরু করছে। ইসফার রুমে যেয়ে প্রথমে ওয়াশরুমের ভেতর গিয়ে চৌধুরীবাকে কোল থেকে নামায়, দরজা লক করে নিজের জামা কাপড় নিয়ে আবার ওয়াশরুমের ভেতর যায়। চৌধুরীবা তখন দেয়ালের সাথে সেটে দাঁড়িয়েছিল, যেন পারলে দেয়ালের ভেতর ঢুকে যায়। ইসফার ওয়াশরুমে ঢুকিয়ে একে একে শার্টের বোতাম খুলতে থাকে। চৌধুরীবা ভরকে যায়, দৃষ্টি নিচু করে, লজ্জা পায়, বিচলিত হয়, তবু মুখ দিয়ে শব্দ বের করে না। ইসফার শার্ট খুলে এক পা দু পা করে এগিয়ে আসে চৌধুরীবার দিকে। এবার উত্তেজনা তীব্র হয় চৌধুরীবার। ইসফার ঘনিষ্ঠ হয় তার, শাড়ি ভেদ করে কোমরে হাত রাখে, অন্য হাত রাখে ঘাড়ের পেছনে। চৌধুরীবার দিকে ঝুঁকতেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয় সে। তা দেখে ইসফার তার নখ দিয়ে চৌধুরীবার ঘাড়ে হালকা ছোড় কাটে। চৌধুরীবা মৃদু আর্তনাদ করে চোখ খুলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ইসফারের দিকে। তার দৃষ্টির মানে ইসফারের কাছে স্পষ্ট। সে কানের কাছে ঝুঁকে বলে, আমি কাছে থাকলে শুধু আমাকে দেখবেন, চোখ বন্ধ করে রাখবেন না, বোঝা গেছে? চৌধুরীবা পুতুলের ন্যায় মাথা নাড়ায় ইসফারের কথায়। ইসফার আঙুলের সাহায্যে থুতরি উঁচু করে, কিয়ৎক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকে, মাথাটা আর একটু নিচু করে। দৃষ্টি তার চৌধুরীবার ঈষৎ কাঁপা কাঁপা ঠোঁট জোড়ার উপর। ইসফার এগোয়। চৌধুরীবা ইসফারের কথা মতো আখি জোড়া বন্ধ করে নেয় না, তাকিয়ে থাকে ইসফারের দিকে। ইসফার অধৈর্য যুগলের দূরত্ব পুরোপুরি ঘুচায় না, ছট করে মাথা উঠিয়ে অধৈর্য সময় চৌধুরীবার ললাটে। তারপর দরজা খুলে চৌধুরীবার হাত ধরে বের করে দেয় ওয়াশরুম হতে। সশব্দে দরজা লাগিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় চৌধুরীবা আহাব্বক পড়ে যায়। কি হয় না হয় বুঝতে তার বেগ পেতে হয়। বিকেলের ঘটনার পর থেকে চৌধুরীবা ইসফারের সাথে কথা বলে না। সে রাগ করেছে, কিন্তু ঠিক কোন বিষয়টা নিয়ে সেটা বুঝতে পারেনি ইসফার। তবু রাগ ভাগানোর চেষ্টা করেছে, কিন্তু রাগ কমার বদলে আরও বেড়ে গিয়েছে। রাতে ঘুমোতে গেলে দেখা যায় মাঝখানে গোলবালিশ রাখা। এবার ইসফারের মাথায় গরম হয়। কোনো কিছু না বলে সে ছট করে গোলবালিশটা নিয়ে রুমের বাইরে চলে যায়। তারপর রুমে ফিরে আসে খালি হাতে। চৌধুরীবা আর চোখে সবই দেখে, কিন্তু কিছু বলে না। তার নীরবতা ইসফারকে আর একটু রাগিয়ে দিল। ইসফার বিছানার পাশে এসে চৌধুরীবার বাহু ধরে শোয়া থেকে উঠালো। চৌধুরীবা প্রস্তুত ছিল আকস্মিক আক্রমণের জন্য, বৃথা একটু বেশি বিস্মিত হয়। পরক্ষণে সে হাত ছাড়াতে ছাড়াতে বলে, কি সমস্যা, এমন করছেন কেন? ইসফার রাগান্বিত কণ্ঠে পাল্টে প্রশ্ন করে। আপনার কি সমস্যা? আপনি এমন করছেন কেন? চৌধুরীবা অন্যদিকে তাকিয়ে জবাব দেয়, আমি কি করেছি? তাহলে আমি কি করেছি? জবাব দেওয়ার পরিবর্তে ইসফারের পাল্টা প্রশ্ন শুনে চৌধুরীবা বিরক্ত হয়, সরু চোখে তাকিয়ে প্রশ্ন করে, বিকেলে কি করেছেন মনে নেই? কি করেছিলাম? সত্যি মনে নেই? ইসফার ভাবার মতো করে ভান করে অতপর কিছু মনে করার ভাব করে বলে, ওহো, ওই যে একসাথে ওয়াশরুমে যে। আরে না। তাহলে কি চুমো খাওয়ার ব্যাপারটা? উফ, এইসব ঘোরে মাথায়। আপনি ছাড়া আমার মন মস্তিষ্কে অন্য কেউ থাকতে পারে বলুন?
আমি জানতাম না অতিশয় ভদ্র আলাভোলা ইসফার আরসালান এর এমন গুণও আছে। আস্তে আস্তে এই ধরনের আরও গুণ বের হবে। উক্ত কথা বলে ইসফার ঠোঁট গোল ছুবুর মতো ভঙ্গিমা করে। চন্দ্রিমা দ্রুত চোখ সরায়, বুক দিয়ে বিরক্তিকর শব্দ করে। ইসফার শব্দ করে হাসে তার প্রতিক্রিয়া দেখে। চন্দ্রিমা আবারও বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টিতে ইসফার হাসি থামায়, একদম সিরিয়াস ভাব করে গম্ভীর মুখে বলে, আচ্ছা, আর হাসছি না, আপনি অপরাধ বলুন। চন্দ্রিমা মুখ পাকায়। শুনুন, শুনছি, বলুন। ঘাড়ে যে নখ বসিয়ে দিয়েছেন দেখুন ফুলে গেছে। চুল সরিয়ে ঘাড়ের ফোলা জায়গার দিকে ইশারা করে বলে চন্দ্রিমা। ইসফার তাকিয়ে দেখে সত্যিই ফুলে গেছে, নখ পুষে গেছে কিনা। ইসফারের খারাপ লাগে, কিন্তু খারাপ লাগার মাঝেও তার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। দুষ্টুমির ছাপ ফুটে ওঠে মুখশ্রীতেও। চন্দ্রিমার কোমর টেনে তাকে নিজের দিকে নিয়ে এসে বলে, এই কথা আগে বললেই হতো, চুমু দিয়ে ঠিক করে দিতাম। বলে সে চন্দ্রিমার চুলগুলো একপাশে সরিয়ে ফটাফট 2টা চুমু খায় চন্দ্রিমার ঘাড়ে। চন্দ্রিমা অবাক, লজ্জায় আবিষ্ট। এর মধ্যে শোনা যায় আফসোসের স্বরে করা ইসফারের উক্তি। আপনি বোকামি করলেন চন্দ্রা, বিকেলেই বলতেন তাহলে এই পর্যন্ত কতগুলো চুমু হতো, তাই না? কিন্তু আপনার বোকামিতে চুমু খাওয়ার সুযোগ মিস হয়ে গেল। লস আমারই হলো। দ্যাট। শেষের কথাটুকুতে চন্দ্রিমার হাসি পায়। ইসফারকে অবাক করে দিয়ে সে এগিয়ে যেয়ে টুপ করে চুমু খায় ইসফারের ডান গালে। তৎক্ষণাৎই সরে আসে নিজ অবস্থানে। ইসফার প্রথমে অবাক হলেও পর মুহূর্তেই তার অধর জুড়ে বিস্তৃত হয় এক টুকরো হাসি। চন্দ্রিমা ততক্ষণে শুয়ে পড়েছে। একটু আগে নিজের করা কাজের জন্য লজ্জায় যেন পড়তে না হয় সেজন্য এই কৌশল অবলম্বন করা। ইসফারও আর ঘটায় না, লাইট নিভিয়ে চুপচাপ শুয়ে পড়ে চন্দ্রিমার পাশে। কয়েক মিনিট অতিবাহিত হয়। ততক্ষণে নীরবতায় আচ্ছন্ন কামরা। চন্দ্রিমা নড়ে চড়ে ওঠে, ঘাড় ঘুরায় দেখার জন্য ইসফার ঘুমিয়েছে কিনা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখা যায় একজোড়া চোখ তার দিকে তাক করা। বুকের ধুকপুকানি তার অকস্মাৎ বেড়ে যায়, লজ্জায় পড়ে যায়। তার এহেন পরিস্থিতিতে ইসফারের হাসি ফেলেও হাসে না। স্বাভাবিক ভঙ্গিতে এক হাত এগিয়ে চড়িয়ে ধরে চন্দ্রিমাকে। ফিচেল কণ্ঠে শোধায়, আপনাকে পুরোপুরি আমার হওয়ার জন্য ধন্যবাদ চন্দ্রা। আপনি শুধু আমার, আর এই কথাটা নিঃসন্দেহে সবার সামনে বলতে পারবো আমি। চন্দ্রিমা বাকরুদ্ধ হয়, বলার মতো কিছু খুঁজে পায় না, বলার প্রয়োজনও মনে করে না। তার 3 দিন পরের কথা। ড্রয়িং রুমের সোফায় বসে আছে চন্দ্রিমা, আর তার কোলে জায়গা নিয়ে বসে আছে রীতি। রীতি পাশের ফ্ল্যাটের মিসেস মেধার 4 বছরের মেয়ে। মেয়েটা দেখতে বেশ সুন্দর এবং মিষ্টিও। এ মাসে আসার 4র্থ দিনে মেধার সাথে পরিচয় হয় তার। মেধা নিজেই পরিচিত হতে এসেছিল। বাচ্চাটাকে তার খুব পছন্দ হয়েছিল প্রথম দিনে। সম্ভবত বাচ্চাটাও চন্দ্রিমার অল্প সময়ের আদরে তাকে পছন্দ করে নিয়েছিল বিধায় সেদিনের পর থেকে প্রতিদিন বিকেলে আধো আধো বলিতে চন্দ্রিমার নাম ধরে ডাকে। চন্দ্রিমার নামটি উচ্চারণ করা কঠিন তার কাছে। সে চন্দ্রিমার নাম না ভুলতে পারার কারণে চন্দ্রিমা বলে ডাকত। চন্দ্রিমা অবশ্য কিছু বলেনি তাকে। রীতিকে সে কিউট বলে ডাকে, আর সেই সম্বোধনটাকে কিউট থেকে কিত্তু বানিয়ে ফেলেছে বাচ্চাটা। চন্দ্রিমার হাসি পায়, আবার ভালোও লাগে। বাচ্চাটা হাসলেই মন ভালো হয়ে যায়। আসলে বাচ্চারা এমনই হয়, মন ভালো করার ইনস্ট্যান্ট ওষুধেরা। ইসফার রীতিকে তার কোলে নিয়ে নিলে চন্দ্রিমার ধ্যান ভেঙে যায়। প্রথমে বিচলিত হলেও পরে মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু হাসি বিয়ে গেলে ইসফারের কথা শুনে ইসফার রীতিকে কোলে নিয়ে নিজের রুমে যেতে যেতে বলে, রীতি, তুমি এই মাথা মোটা আন্টির সাথে কেন? এই আন্টির সাথে থাকবে না, মাথা মোটা একটা। রীতি কথার মানে বোঝে না, কিন্তু ইসফারের বলার ভঙ্গিতে সে খিলখিলিয়ে হেসে ওঠে। চন্দ্রিমা এদিকে দিয়াশলায় নাই ঝুলে ওঠে। রুমে যায় ইসফারের পেছন পেছন, যে সোজা আলো দৃষ্টিতে তাকিয়ে বলে, মাথামোটা কে? কেন আপনি? কেন, কি করেছি আমি? বরকে রুমে একা রেখে ড্রয়িং রুমে যে বসে থাকে যে, সে মাথা মোটাই তো। আমি তো বলেছিলাম আপনি সবসময় আমার চোখের সামনে থাকবেন, যেন খোঁজার আগেই পেয়ে যাই। একটু সময়ের জন্য গিয়েছিলাম, মাথামোটা না আমি। আপনার পুরো ফ্যামিলি মাথামোটা, আমি না। আমার ফ্যামিলিতে আপনিও তো পড়েন। আমি তবুও মাথামোটা না। এক্ষেত্রে তো নাই। আমি বাচ্চাদের খুব ভালো করে সামলাতে পারি।
আপনার মতো না যে বড়দের নামে উল্টাপাল্টা কথা শেখাই। চৌধুরী বা রাহের কথাই ইসফার ভ্রুকুচকে বলে। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি বাচ্চা কাচ্চার জন্য প্রস্তুত? মানে সত্যি? চৌধুরী বা প্রথমে না বুঝলেও পরে বোঝে, কিন্তু এবার লজ্জা পাই না, বরং সে ইসফারের দিকে ঝুঁকে ইসফারের মতো করেই বলে। হ্যাঁ তো, প্রস্তুতি তো। বাচ্চা কাচ্চা আমার অনেক পছন্দ। ইস, কি আদর আদর লাগে। শেষের কথা বলতে বলতে রীতির গাল টিপে দেয় চৌধুরীবা। তার মুখে বিস্তৃত হাসি। ইসফারও হাসে, একটু সন্দেহ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি সত্যিই প্রস্তুত? চৌধুরীবা ভ্রু কুচকায়, হেয় স্বরে জবাব দেয়, শুনুন আরসালান সাহেব, আপনি বলতে পারবেন না যে চন্দ্রা আপনি নিজেই বাচ্চা মানুষ, আপনি বাচ্চা কাচ্চা সামলাতে পারবেন না। ভাগ্যিস আপনি ছোট না, না হয় বাচ্চা কাচ্চার মুখ দেখতে দেখতে বুড়ো হয়ে যেতাম কিনা। কমও তো হয়নি বয়স। চৌধুরীবা বিড়বিড় করে বলে, কিন্তু ইসফার কাছাকাছি থাকায় সে শুনতে পেয়ে যায়। কিছু বলবে তার আগেই ফোনের রিংটোনে বড় চোখ ক্ষুণ্ণ হয়। বেডসাইড টেবিল থেকে ফোন হাতে নিয়ে দেখে উপমার কল। চন্দ্রিমা, দাদি হাসপাতালে, আমাদের যেতে বলেছেন শীঘ্রই। কান থেকে ফোন নামিয়ে উক্তটুকু করলো ইসফার। চৌধুরীবা এক পলক ইসফারের দিকে তাকালো। তার দৃষ্টি শান্ত স্থির, শান্ত কণ্ঠেই সে বলল, তাহলে তাড়াতাড়ি যান, দেরি করছেন কেন? আমাদের বলেছি আমি, মানে দুইজনকে যেতে হবে। আমি গেলে উনি রেগে যাবেন। উনি নিজেই যেতে বলেছেন। কথাটা শুনেই চমকিত হয় চৌধুরীবা। চকিত নয়নে তাকায় ইসফারের দিকে। ইসফার মাথা দাঁড়িয়ে বলে, যাবেন? চৌধুরীবা জবাব দেয় না, নীরব থাকে। ইসফারের কোল থেকে রীতিকে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। 2 মিনিট পর একাই ফিরে এসে আলমারি থেকে বোরকা বের করতে করতে বলে, বাইক বের করেন, আমি আসছি। জবাব পেয়ে ইসফার আর দাঁড়ায় না, ফোন আর মানিব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে আধা ঘন্টা পেরিয়ে যায়। আমিনা বেগমের কেবিন কোনটা রিসেপশনে জিজ্ঞেস করেছিল ইসফার, কিন্তু কেবিনের বাইরে পরিবারের কাউকে না দেখে অবাক হয় দুজনই। ফুল কেবিনে এসে পড়ল কিনা। উপমা দরজা খুলে বেরিয়ে আসতে সন্দেহ দূর হয় তাদের। চৌধুরীবা ভেতরে যেতে সংকোচ করছিল। এত কষ্ট করে সে কালো স্মৃতিগুলো ভুলিয়েছে সে, এখন আর ওসব মনে করতে চায় না। তার ভয় হয়, মিসেস আশা নিশ্চয়ই আছেন ভেতরে, উনি কথা শোনাবেন না। আমিনা বেগম, উনিও চৌধুরীবাকে মেনে নেননি, কিন্তু উনি তো অসুস্থ, কিছু বলবেন কিভাবে। চৌধুরীবা নিজেই বিরক্ত হয় তার উদ্ভট ভাবনার প্রতি। কি হলো, চলুন ভেতরে। চৌধুরীবার ঘোর ভাগে, মাথা দাঁড়িয়ে সম্মতি জানায়। ভেতরে প্রবেশ করতে দেখে মিসেস শ্যামা আর আশাকে। উনারা আমিনা বেগমের বেডের দুই পাশে দুইটা টুলে বসে আছেন। আমিনা বেগম শুয়ে আছেন বেডে, তার চোখ বন্ধ। চন্দ্রিমা আর ইসফারকে দেখে মিসেস শ্যামা উঠে এলেন। মিসেস আশা নড়লেন না। ইসফার আমিনা বেগমদের কাছে গিয়ে আলতো স্বরে ডাকে, দাদি। প্রথম ডাকে চোখ পিট করে তাকান উনি। হাতের ইশারায় কাছে আসতে বললেন। উঠে বসতে চাইলে মিসেস শ্যামা বারণ করলেন, কিন্তু উনি শোনেন না। ইসফার সাহায্য করে উঠে বসতে, যদিবা তার বরাবরই দাঁড়িয়েছিল। তাকে দেখে আমিনা বেগম নাম ধরে ডাকতেন। চৌধুরীবা ফট করে তাকায় তার দিকে, চোখাচোখি হয়ে গেলে দৃষ্টি নত করে। আমিনা বেগম কাছে ডাকেন। চৌধুরীবা ধীর পায়ে এগিয়ে যায়। কাছে গেলে উনি চৌধুরীবার ডান হাত ধরে ইসফারের ডান হাতের উপর রেখে নিজের হাত মুঠো বন্দি করেন। মিনিট কয়েক চুপ করে থাকার পর হু হু করে কেঁদে দিলেন তিনি। কাঁদতে কাঁদতে বললেন, তোরা দুইজন আমারে মাফ করে দিস, এই বুড়া মানুষটার উপরে কোনো অভিযোগ রাখিস না, মাফ করে দিস আমারে। উনার আচানক কান্নাতে সবাই ভরকে যায়। অসুস্থ শরীরে এমন কান্না করলে শরীর আরও অসুস্থ হয়ে যাবে। চৌধুরীবা উনার হাতের উপর হাত রেখে মুখে হাসি টেনে বলল, দাদি, আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, সত্যি যে দাদির আদর স্নেহ পাওয়ার জন্য আমি ছোট থেকে মরিয়া ছিলাম, কিন্তু পাইনি কখনো। কিন্তু এ নিয়ে অভিযোগ করা বা মন খারাপ করা আমি আরও আগেই ছেড়ে দিয়েছি। সুতরাং আপনার প্রতি আমার কোনো রাগ নেই, তাই ক্ষমা চাইবেন না। আপনি গুরুজনেরা ছোটদের কাছ থেকে ক্ষমা চাইলে ব্যাপারটা ভালো দেখায় না। বিশ্রাম করুন। চৌধুরীবা একটানা কথাগুলো বলে কেবিন থেকে বেরিয়ে এলো। ওদিকে সবাই আমিনা বেগমকে কান্না থামাতে বললেও উনি থামলেন না, নাকি থামাতে পারলেন না নিজেকে। হয়তো এত বছরে করা উন্নয়ের স্বীকারোক্তির পর মন খুলে কাঁদছেন। চৌধুরীবা কেবিন থেকে বেরিয়ে আসতেই জাহিদ সাহেবের সাথে দেখা হলো। চৌধুরীবা সালাম দিল। উনি মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন,
কেমন আছিস মনা? চৌধুরীমা আদুরে প্রশ্নে হাসে, হাসি মুখে জবাব দেয়, আমি ভালো আছি ছোট আব্বু, আপনি কেমন আছেন? ছেলেমেয়েরা সুখে থাকলে বাবা মা কি অসুখে থাকতে পারে? চৌধুরীমা এবারও হালকা হাসে, কিন্তু হাসি মিলিয়ে যায় জাহিদ সাহেবের পেছনে ইসমাইল সাহেবকে দেখে। চৌধুরীমাকে দেখে উনিও কেমন করে যেন তাকিয়ে রইলেন, কিন্তু মুখ দেখে বোঝা গেল না ওনার ভাবাবেগ। জাহিদ সাহেবও বিষয়টা লক্ষ্য করলেন। দেখা করছিস? চৌধুরীমা ইসমাইল সাহেবের দিকে থেকে দৃষ্টি সরালো, মাথা নাড়িয়ে জবাব দিল। করেছি। বলেই ছুটলেন জাহিদ সাহেব। চৌধুরীমা আর সামনে এগোলো না, বুঝতে পারল না তার কি করা উচিত। বিয়ের পর সে যে ও বাড়ি থেকে এসেছে, তারপর মিসেস শাবা জাহিদ সাহেবের সাথে দেখা হয়েছে, কিন্তু ইসমাইল সাহেবের সাথে দেখা হয়নি। বিয়ের পর চৌধুরীমার জন্য তার মনে নতুন ক্ষোভ জন্মেছে কিনা সেটাও জানে না চৌধুরীমা। তার কি করা উচিত, এগিয়ে যে ভালো মন্দ জিজ্ঞেস করার চৌধুরীমার তাচ্ছিল্য আসে। বাবা মেয়ের সম্পর্ক নাকি কত মধুর হয়, তার বাবা তার সামনে দাঁড়িয়ে অথচ ভালো মন্দ জিজ্ঞেস করবে কিনা সেটা নিয়েও দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। চৌধুরীমা একবার ভাবে এগিয়ে যেয়ে জিজ্ঞেস করবে, ভাবনা অনুযায়ী পাও বাড়ায়, কিন্তু তাকে অবাক করে দিয়ে ইসমাইল সাহেব এগিয়ে আসেন। নিজের ডান হাতটা আলতো করে চৌধুরীমার মাথায় রাখেন, কোমল গলায় জিজ্ঞেস করেন, কেমন আছিস? ভাবুক চৌধুরীমা বিস্মিত হয় পলকে, জবাব দিতে ভুলে যায়। বড় বড় চোখে তাকিয়ে থাকে। জবাব না পেয়ে ইসমাইল সাহেব এগিয়ে আসেন, পুনরায় জিজ্ঞেস করেন, কিরে কেমন আছিস? এবার মুখ খুলে চৌধুরীমা নিজেকে স্বাভাবিক করে সহজ ভঙ্গিতে জবাব দেয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। ইসমাইল সাহেব খুশিই হন, মুখে ঈষৎ খুশির ঝলক দেখা যায়, কিন্তু পলকেই ভারী কণ্ঠে বলেন, আমার কথা জিজ্ঞেস করলি না? ভুলে গিয়েছিলাম। কেমন আছেন আপনি? ইসমাইল সাহেব আহত হন এমন কাটকার জবাবে, আহত গলায় বলেন, আমি ইদানিং খুব একটা ভালো নাই রে মা, মানসিক অশান্তিতে মরে যাচ্ছি প্রতিনিয়ত। চৌধুরীমা আটকে ওঠে, চকিত দৃষ্টিতে তাকায়। ইসমাইল সাহেব করুণ স্বরে বললেন, আমি মাপ চাইতে পারি না, সেই মুখ আমার নাই, পরিস্থিতিও রাখি নাই আমি, কিন্তু আমি যে অনুতপ্ত, এত বড় অন্যায় করেছি, ঘোর অপরাধ করে এসেছি বছরের পর বছর, এই অনুতাপ নিয়ে কি বাঁচবো কিভাবে? কথার পৃষ্ঠে চৌধুরীমার মুখশ্রীতে কোনো পরিবর্তন দেখা যায় না। ইসমাইল সাহেব ব্যথিত হন। চৌধুরীমাকে আরও একবার অবাক করে দিয়ে উনি হাত ছোড় করে বলেন, বল কি করব আমি? চৌধুরীমা এবার পূর্ণ দৃষ্টি তাক করে উনার দিকে, একবার উনার মুখের দিকে তাকিয়ে হাতের দিকে তাকায়। উনার হাতের উপর হাত রেখে হালকা হাসে, বলে, কিছু করতে হবে না আব্বু, শুধু শুধু এই অনুতপ্ততা, এত অনুতাপ করার মতো কিছু করেননি। মেয়ে হয়েছি, দেখতে সুন্দর হয়নি, আপনার পছন্দ হয়নি, তাই এত অবহেলা অবজ্ঞা করেছেন, এত বড় কিছু না। তুই রাগ করে এসব কথা বলছিস? এত বছরে কখনো আপনার সাথে এই ব্যাপারে রাগ করেছি আমি? করিনি, এখনও করছি না। আপনার ওপর আমার কোনো অভিযোগ বা অভিমান নেই, সেগুলো অনেক আগেই করা ছেড়ে দিয়েছি। মেয়ে হিসেবে মানতে চাইছেন, ভালো কথা। যদি না চাইতেন জোরও করতাম না আর, কারণ আমি হাঁপিয়ে গিয়েছিলাম। নিজেকে ছোট করতে করতে এতটাই ছোট করেছি যে পুনরায় আপনার সামনে নিজেকে প্রমাণ করার কথা ভাবতে পারিনি। এখন এভাবে যদি মেনে নিতে চান তো মেনে নিন, আমারও সমস্যা নেই। যতই হোক আপনি আমার বাবা কিনা। চৌধুরীমা একটানা বলেই যায়। ইসমাইল সাহেব রাগ করতে পারলেন না, শুধু শুনলেন। ওনার বলার মতো কিছু নেই, অন্তত উনি খুঁজে পাননি, আর খুঁজে পেলেও বলতে পারতেন না কিছু। কি বলবেন? এই পরিস্থিতির জন্য কি উনি দায়ী নন? হ্যাঁ, উনিই তো দায়ী। যেখানে মেয়েটা বুঝতে শেখার পর থেকে নিজের বাবার তরফ থেকে শুধু অবহেলাই পেয়েছে, সেখানে এত কিছু সহ্য করার পর, এত বছর পর সে মেয়ের তরফ থেকে এই ব্যবহার কাম্য। নিজের বাবা যে কিনা সেই শৈশব থেকে দায়িত্ব আর বস্তু ছাড়া কিছু ভাবেননি। ইসমাইল সাহেব নিজের করা বোকামি আর ঘোরতর অপরাধে হাসলেন মনে মনে। চৌধুরীমা সেখানে দাঁড়িয়ে থাকলো না, সে ব্যস্ততা দেখিয়ে বলল, আসি, আপনার মেয়ের নতুন নতুন সংসার তো, এত বড় পরিবার বাড়ি থাকতেও তো একা থাকে, একা হাতে সংসার সামলিয়ে একা একা সময় কাটাতে হয়। বাড়ি থেকে বের করে দিয়েছে কি না, বাসায় যেতে হবে। মেয়ে আর মেয়ের জামাইকে দোয়া দিবেন, সময় হলে দেখে যেন মেয়েকে। কথা শেষ করে সালাদ দিয়ে চৌধুরীমা যাওয়ার জন্য অগ্রসর হয়, জবাবের অপেক্ষা করে না। ইসমাইল সাহেব অন্য সব কথা একপাশে রেখে শুধু শেষ বাক্যটুকুতে গুরুত্ব দেন, সময় হলে দেখে যেন মেয়েকে। এতটুকুতে উনি আটকে গিয়েছেন, নিজ মনে আওড়ান।
সময় তো এখন না হলেও আছে মা, মেয়েকে দেখতে যেতে হবে না? চন্দ্রা, আপনি কি সত্যি মন থেকে সবাইকে মাফ করে দিয়েছেন? সবে বাসায় পৌঁছেছে দুজন, এর মধ্যে সদর দরজা আটকে দিয়ে ইসফার প্রশ্নটি করে। চৌধুরী বা জবাব দেয় না, রুমের দিকে অগ্রসর হয়। ইসফারও পেছন পেছন যায়। বোরকা খুলেই আলমারি থেকে জামা বের করেছে সে। ইসফার যেয়ে তার পেছনে দাঁড়ালো। চৌধুরী বা পেছন ঘুরতে দেখলো ইসফার একেবারে তার পেছনেই দাঁড়ানো। সে ভয় পায়নি, শুধু ইসফারের মুখের দিকে তাকিয়ে বলে, আপনার যা প্রশ্ন আছে কিছুক্ষণের জন্য দমিয়ে রাখুন ইসফার, আমার দম বন্ধ লাগছে। এখন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। ইসফার চুপ হয়ে যায়। প্রশ্ন থাকলেও আর জিজ্ঞেস করে না কিছু। চৌধুরীবা তাকে পাশ কাটিয়ে চলে গেলেও সে কিচ্ছু বলে না। চৌধুরীবা সোজা ওয়াশরুমে চলে যায়। কান্না পায় তার। সে খুব করে চেয়েছিল কান্না আটকাতে, শক্ত হয়ে থাকতে, কিন্তু পারল না। তার বাবা, সে এত বছর একদিনই মাত্র তার মাথায় হাত রেখে বলেছে সে কেমন আছে, অথচ সে এমন রূঢ় কণ্ঠে জবাব দিয়েছে যেখানে তার গলা ছড়িয়ে ধরে এত বছরের সব অভিযোগ ব্যক্ত করার কথা, সেখানে সে বলে এসেছে তার অভিযোগ অভিমান কিছুই নেই। সে এতটা নিষ্ঠুর ছিল না, কিন্তু পরিস্থিতি আর মানুষের জন্যই আছে এমন। তার কি দোষ? সে যখন আমেনা বেগম আর ইসমাইল সাহেবকে দেখে তখন তাদের সেই অতীতের ব্যবহারগুলোই প্রথমে মনে পড়ে। নিজের প্রতি করা অবহেলা ধিক্কারগুলোর কথাই মনে পড়ে। সে এত সহজেই মাফ করতে পারবে না। শরীরের আঘাত যত্ন নিলে ওষুধ হাতি লাগালে কমে যায়, কিন্তু আঘাত যখন মনে লাগে তখন কি আর এত সহজে মেটে? আর যদি তা বছরের পর বছর গাঢ় করা হয়ে থাকে। চৌধুরীবার অবস্থা খুব তেমনই। তার উপর তার নিজের বাবা, এত সহজে সে স্বাভাবিক হতে পারবে না। চৌধুরীবার নিঃশব্দে কাঁদে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে হিচকে উঠে যায়। অনেকক্ষণ ধরে ভেজা কাপড়ে থাকায় কাপড় ধরে যায় শরীরেও। তাড়াতাড়ি কাপড় পরিবর্তন করে ভেজা কাপড় নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ইসফার তখন রুমে ছিল না। সে ভেজা কাপড় নিয়ে বারান্দায় যায়। ইসফার বারান্দায় ছিল, হুড়িলে এক হাত রেখে অন্য হাতের বিচরণ চলছিল নিজের চুলের মাঝে। চৌধুরীবার পায়ের শব্দে পেছনে তাকায়। ভেজা কাপড় হাতে দাঁড়িয়ে আছে চৌধুরীবা। ইসফার তাকাতেই চোখাচোখি হয়। এক পলক তাকিয়ে চৌধুরীবা চোখ সরিয়ে নেয়। বারান্দায় দরজা পেরিয়ে প্রবেশ করে বারান্দায়। গ্রিলে ভেজা কাপড় শুকানোর জন্য দিয়ে চলে আসতে নেয় সে, কিন্তু পাঁচ সাথে ইসফার পেছন থেকে হাত টেনে ধরে নিজের দিকে ঘুরায়। চৌধুরীবার দৃষ্টি নিচের দিকে। ইসফার ডান হাত বাড়িয়ে গ্রিল থেকে তোয়ালি নিয়ে চৌধুরীবার চুল মুছতে মুছতে সন্দিহান গলায় বলে, খারাপ লাগছে, দম বন্ধ লাগছে বুঝলাম, কিন্তু এমন ভেজা চুল নিয়ে ব্লাউজ শাড়ি ভিজিয়ে কি বোঝাতে চাইছেন? চৌধুরীবা চকিতে মাথা তোলে, পিঠের দিকে হাত দিয়ে দেখে সত্যিই ভেজা ভেজা। চন্দ্রা, ফের চমকায় চৌধুরীবা। চোখ বড় বড় করে তাকায় ইসফারের দিকে। ইসফার তার এমন চাহানিতে দুষ্টু স্বরে বলে, আমি জানি আমি দেখতে অনেক হট আর হ্যান্ডসাম, তাই বলে এমন বাজে নজরে দেখবেন? ছি চন্দ্রা, আরে দেখতে হলে বলুন, ভালো করে দেখার ব্যবস্থা করি। শিশুক্তি করতে যেয়ে চৌধুরীবার কোমরে চাপ দিল ইসফার। চৌধুরীবার বুক রক্তিম হয় মুহূর্তে, কুকড়ে যায় কোমরে গাঢ় স্পর্শ পেয়ে। ইসফার হাসে তার লাজ রাঙা মুখ দেখে, যাকে একটু স্বাভাবিক করতে পেরেছে তাহলে। চৌধুরীবার ম্রিয়মান কণ্ঠে শোধায়, আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন ইসফার, আগে তো এমন ছিলেন না। ইসফার হাসে, ঠোঁট কামড়ে ধরে। চৌধুরীবার ডান কপলে হাত রেখে সেখানে হাত বুলোতে বুলাতে মোহনীয় কণ্ঠে বলে, আগে তো বিয়ে করিনি, আগে শুধু প্রেমিক ছিলাম, তখন এত অধিকার ছিল না, কিন্তু এখন এখন সম্পূর্ণ অধিকার আমার। আর আমার ভালো খারাপ কঠিন নরম সব রূপ দেখার অধিকার এখন আপনার আছে, তাই দেখাচ্ছি। আর এই জন্যই দেখছেন। চৌধুরীবার মৃদু হাসে, কপালে ইসফারের রাখা হাতের উপর নিজের হাত রাখে। মৃদু কণ্ঠে শোধায়, আমাকে স্বাভাবিক করতে এত কিছু করেছেন, আপনার চেষ্টা সফল হয়ে গিয়েছে, স্বাভাবিক। চৌধুরীবা যে সত্যিটা ধরে ফেলবে তাই ইসফার নিজেও জানত। তার কথার পৃষ্ঠে শান্ত কণ্ঠে বলল, বুঝে গিয়েছেন, স্বাভাবিকও হয়ে গিয়েছেন, তাহলে এবার চলুন ঘুমাতে, রাত কম হয়নি। এখন ঘুমালে হবে না, রান্না করতে হবে সেহরির জন্য। ব্যস্ত স্বরে বলল চৌধুরীবা। তার কথাকে তোয়াক্কা না করে ইসফার হেও স্বরে বলে, কিসের রান্না? রান্না করতে হবে না, না খেয়ে থাকবো? রাত কম হয়নি চন্দ্রা, আর আমি জানি আপনার শরীর আর মন
দুটোরই বিশ্রাম দরকার। রান্না করতে হবে না। সারির সময় একটু আগে আগে উঠে ভাত রান্না করবেন আর ডিম ভাজি করবেন, তাতেই হয়ে যাবে। কিন্তু চন্দ্রিমা, আমি বিয়ে করেছি সংসার করব বলে, কিন্তু আমার বউ সংসারের ব্যস্ততা দেখিয়ে আমার কথা অমান্য করে। ব্যাপারটা হজম করার মতো না। তারাহের বাঁকে চৌধুরীমা বুক টিপে হাসে, কিছুটা ভাব নিয়ে বলে, দুঃখিত, আমার বর আমাকে অন্যের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাতে শেখায়নি, নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখিয়েছেন। ইসফার ভ্রু জোড়া সংকুচিত করে তীক্ষ্ণ গলায় বলে, আমার শিক্ষা আমার উপরই। হ্যাঁ, আসলে আমার বরের শিক্ষা এত প্রখর যে তারটা তার উপরই প্রয়োগ করছি। তুষ্ট হাসে ইসফার, সংকুচিত ভ্রুদয় স্বাভাবিক হয়, ঠোঁট বাঁকিয়ে বলে, চলুন তাহলে আরও কিছু শিক্ষা দিই, তারপর সেগুলো আবার আমার উপরই প্রয়োগ করবেন। চৌধুরীমার চোখ জোড়া বড় বড় হয়, সে হড়বড়ানো কণ্ঠে বলে, না না, চলুন, আমি কিছু শিখতে চাই না, আমার অনেক ঘুম পেয়েছে। ইসফার শব্দ করে হাসে, কথা বাড়ায় না আর। চৌধুরীমাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। তার পরের সকালে ইসফার হাসপাতালে যায় আমিনা বেগমকে দেখতে। পূর্বের তুলনায় এখন একটু সুস্থ উনি। চৌধুরীমা আসেনি দেখে মুখ ভার করেছিলেন। উনার ধারণা চৌধুরীমা গতকাল না পেরে উনাকে দেখতে এসেছিল। সেই মুখে ক্ষমা করেছে বললেও ক্ষমা করেনি। উনার ধারণা অবশ্য পুরোপুরি ভুলও না। চৌধুরীমা মুখে ক্ষমা করেছে বললেও আসলে মন থেকে পুরোপুরিভাবে ক্ষমা করতে পারেনি এখনো। সেই কথা সে ইসফারকে গতরাতে পরিষ্কার করে বলেছেও। গতরাতে ইসফার তাকে ঘুমানোর জন্য বললেও ঘুমায় না, সে বিছানায় যেয়ে বসে থাকে। ইসফার জিজ্ঞেস করলে বলে, কথা আছে। কি কথা? প্রশ্নের উত্তর শুনবেন না? ইসফার বুঝতে পারে কোন প্রশ্নের উত্তরের কথা বলছে। সে নাকচ করে বলে, না, শুনবো না এখন, সকালে শুনবো। নাছর বালতা চৌধুরীবা বারুদ শোনে না, ফলেই দম নেয়। সে সবচেয়ে বেশি আফসোস করে ইসমাইল সাহেবের সাথে খারাপ আচরণ করার জন্য। কিন্তু সে নিজেও তো নিজের জায়গায় ভুল না, আর ইসফারও তাকে ভুল বোঝেনি। ইসফার পুরো কথা শুনে স্বাভাবিক ছিল। স্বাভাবিক থেকে শান্ত স্বরে বলেছে, চন্দ্রা, আপনার পরিস্থিতি উপলব্ধি করার ক্ষমতা আমার আছে। সাথে আমি এটাও বলতে পারি যে আপনার কোনো ভুল নেই। চন্দ্রা, আপনার আর বড় আব্বুর সম্পর্ক কখনোই আর 5টা বাবা মেয়ের মতো ছিল না। এত বছরে যা হয়েছে সেগুলোর পর হুট করে আপনাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে না। ওনার সাথে করা আপনার আচরণগুলোও অস্বাভাবিক না। আপনার জায়গায় আমি হলে আমিও তাই করতাম। আর কে বলল ওনার প্রতি আপনার কোনো অভিমান বা অভিযোগ নেই? এই যে ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে এতগুলো কথা বলেছেন, সে সবই কিন্তু অভিমান থেকে করা অভিযোগ। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে সব। চৌধুরীবা ভরসা পেয়েছে। অনুশোচনা আক্ষেপ যেটাই হচ্ছিল তা কমে গিয়েছে। আমিনা বেগমের মুখ দেখে ইসফার আঁচ করতে পেরেছে উনার মনের ভেতরকার অবস্থা। উনার কেবিন থেকে বের হওয়ার সময় বিদায় নিতে যেয়ে বলে, কোনো কিছু এক ঝটকায় তো ঠিক হয়ে যায় না দাদি, সময় প্রয়োজন, ধৈর্য ধরতে হয়, ঠিক হয়ে যাবে। আমিনা বেগম ঠিকই বুঝলেন ইসফার নিয়ে বিনিয়ে কি বলে গেছে। উনিও বুঝলেন, আরও একবার অনুতপ্ত হলেন। মানুষ ঠিকই বলে, একবার যদি কেউ নিজের ভুল বুঝতে পারে তখন প্রতি মুহূর্তে সে ভুল অনুভব করে আর অনুতপ্ত হয়। আজ শেষ রোজা। ইতোমধ্যে মসজিদে ঈদ উল ফিতরের চাঁদ দেখতে পাওয়ার খবর হয়ে গেছে। চৌধুরীবা রান্নাঘরে কাজ করছে সন্ধ্যে থেকে। টুকটাক করে সবই করেছে সে। তাদের একসাথে প্রথম ঈদ বলে কথা। ইসফার রুমে সে একটু আগেও চৌধুরীবাকে ডেকে গিয়েছে। চৌধুরীবা তাই তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করেছে, কিন্তু তাড়াতাড়ি বললে কি আর তাড়াতাড়ি হয়? এদিকে চৌধুরীবার রুমে না যাওয়ায় ইসফার নিজে রান্নাঘরে আসে। বুক ভার করে বলে, দুনিয়ার সব কাজ করতে নিয়েছেন আজকেই, ঈদ কি শুধু আমাদের একার হচ্ছে? চৌধুরীবা ভ্রু কুঁচকায়, হাতের কাজ থামিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি বলতে চাইছেন? কতক্ষণ ধরে ডাকছি আপনাকে? কাজ করছি না, বললাম তো আসছি। ইসফার মুখে কিছু না বলে চৌধুরীবাকে পাশ কাটিয়ে চুলোর কাছে যেয়ে গ্যাস বন্ধ করে দেয়। চৌধুরীবার হাত থেকে চামচটা কেড়ে নেয়, শব্দ করে রাখে সিঙ্কের উপর। তারপর হাত ধরে টেনে নিয়ে আসে রুমে। চৌধুরীবা চুপচাপ ছিল এতক্ষণ। ইসফার রুমে এনে ধাক্কা দিয়ে চৌধুরীবাকে বিছানায় বসায়।
চন্দ্রিমার হাতে কিছু ছোট ছোট রঙিন কাগজ আর একটা কলম ধরিয়ে দিয়ে তাতে দাঁত চেপে বলে, গিফট দিবেন আপনি, আর আমি কেন কষ্ট করে প্যাকিং করতে যাব, আবার চিরকুটও লিখবো? পারবো না। চন্দ্রিমা নিজের প্রথম বেতন দিয়ে সবার জন্যই টুকটাক কিছু কিনেছে। ইসফারও ঈদ উপলক্ষে সবার জন্য কিছু না কিছু কিনেছে। যার যার গিফট ব্যাগের উপর নাম লেখার জন্যই এই কাগজ আনা, আর ইসফারের জন্যই ডাকছিল তাকে দুজনে একসাথে মিলে প্যাকিং করবে বলে। দুজনে মিলে কিনেছে, দুজনে মিলেই প্যাকিং করবে। সে একা কেন করবে? কিন্তু চন্দ্রিমা রান্নাঘরে কাজের জন্য আসছি বলেও আসছিল না। এজন্য রাগী ইসফার সব চন্দ্রিমাকে দিয়ে বিছানার উল্টো পাশে যেয়ে বসে রইল ফাইল হাতে। চন্দ্রিমা কয়েক পলক কাগজগুলো দেখলো, নাড়াচাড়া করে দুইটা ভাগ করলো, উঠে যেয়ে আরেকটা কলম নিয়ে এলো। ইসফার চোখ মুখ শক্ত করে ফাইল নাড়াচাড়া করছে। চন্দ্রিমা কাগজ আর কলম নিয়ে ইসফারের পাশে যেয়ে বিনবিন করে বলে, রাগ করছেন? আরে লিখছি তো, এখন ধরুন আপনিও লিখুন। ইসফার কোনো প্রতিক্রিয়া দেখালো না। চন্দ্রিমা কাঁদো কাঁদো স্বরে বলে, ইসফার সরি তো, এই যে আমি অর্ধেক নিয়েছি, বাকিটুকু আপনি নিন। বাকি কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলে চন্দ্রিমা। ইসফার নেয় না, আছোয়া হয়ে ফোন টিপতে থাকে। চন্দ্রিমার মন খারাপ হয়, তত মস্তকে বসে থাকে তার সামনে। ইসফার আর চোখে একবার দেখে, তারপর আবার ফোনে মনোযোগ দেয়। চন্দ্রিমা হঠাৎ মাথা উঠায়, ইসফারের হাত থেকে ছো বেড়ে নিয়ে নেয় ফোন। আছোয়া অবস্থাতেই তাকে জড়িয়ে ধরে। ইসফার হতবাক, সে এমন কিছু আশা করেনি। চন্দ্রিমা চুপচাপ জড়িয়ে ধরে আছে। এমন কিছু আশা না করলেও ইসফার বিস্ময় কাটিয়ে ওঠে, নিঃশব্দে হেসে ওঠে। বিয়েটা ইদানিং বাচ্চামো করছে না মাঝে মাঝে? এবার ইসফার চন্দ্রিমার পিঠে হাত রাখে। পিঠে স্পর্শ পেতেই হাতের বন্ধন দৃঢ় করে চন্দ্রিমা। এদিকে ইসফার হতাশ স্বরে বলে, কাকে বিয়ে করলাম? বরের রাগ ভাঙাতে চেয়ে নিজেই কেটে কেটে অস্থির। চন্দ্রিমা চাপা স্বরে বলে, আমি কাঁদছি না। তাহলে কি করছেন শুনি? চন্দ্রিমা জবাব দেয় না। ইসফার বিকি রাগ দেখিয়ে বলে, রাগ ভাঙাতে এসে এমন চিপকাছেন কেন? চন্দ্রিমার এবার একটু লজ্জা লাগলো, সাথে অপমানিত বোধ হলো। সে সরে আসতে চাইল, কিন্তু ইসফার তখনই নিজের সাথে আরও চেপে ধরে তাকে। চোখ জোড়া বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে বলে, আমার মনে হয় আমি আগে বুড়ো হয়ে যাব, আর আপনি বুড়ি হয়েও এমনই থাকবেন। আপনি 3 বেলা যা খান আমিও তাই খাই, তাও আপনার শরীর এত নরম কেন? মনে হচ্ছে কোলবালিশকে জড়িয়ে আছি। টু মাচ সফট চন্দা। চন্দ্রিমা লজ্জা পায়। ইসফারের স্পর্শ পেয়ে তার ছোট্ট দেহটা এমনিতেই শিথিল হয়ে যায়, তার উপর এমন কথাবার্তা। উফ! চন্দ্রিমা হালকা চাপড় মারি ইসফারের বুকে। ইসফার বুকে হাত দিয়ে ঈষৎ চেঁচিয়ে ওঠে, আহত কণ্ঠে বলে। হার্ট অ্যাটাক করাবেন আমার? চন্দ্রিমা চোখ মুখ কুচকে বলে, কোন মানুষের হার্ট বুকের ডান পাশে থাকে একটু শুনি? ইদানিং বেশি ফিল্মি হয়ে যাচ্ছেন। থাকে থাকে, এই যে আমার এখানে, এখানে আর এখানেও, সর্বস্ব আপনি। ইসফার তার বুকের ডান ও বাম দুই পাশে হাত দিয়ে দেখিয়ে বলে। চন্দ্রিমা মুগ্ধ হয়ে শোনে, এক একটা শব্দ বারবার অনুভব করে, ভাবে সে কত ভাগ্যবতী। তার বিচরণ কারো পুরো জীবনে ভাবতে তার মনের ভেতর সুরসুর করে ওঠে। চন্দ্রা, কাজে লেগে পড়ুন, আব্বু চলে আসবে। ইসফারের কথায় চন্দ্রিমার ভাবনা ছুটে যায়। দুজন তড়ি ঘড়ি করে উঠে কাজ শুরু করে। রাত 8টার দিকে জাহিদ সাহেব আসেন, নুরার সাথে ইসমাইল সাহেবও। ওনাকে দেখে ইসফার চন্দ্রিমা দুজনেই অবাক হয়। ওনারা মূলত ইসফার আর চন্দ্রিমার জন্য ঈদ উপলক্ষে উপহার নিয়ে এসেছিলেন। ওনাদের কাছে চন্দ্রিমা তাদের কেনা উপহারগুলো দিয়ে দিল ও বাড়ি যাবে না, তাই এভাবেই দিতে হবে। চন্দ্রিমা এজন্য উপমাকে আসতে বলেছিল, কিন্তু জাহিদ সাহেব আর ইসমাইল সাহেব এসেছেন বলে উপমা আসেনি। ইসমাইল সাহেব অস্বস্তি বোধ করছিলেন। চন্দ্রিমা যে তেমন কথা বলছিল না তা না, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই বলেছে। কিন্তু ইসফার একদম স্বাভাবিক ছিল, এজন্য একটু স্বস্তি পেয়েছিলেন হয়তো। আসালান বাড়িতে তাদের পাঠানো উপহার পেয়ে সবাই খুশি হলেও মিসেস আশা বরাবরের মতোই প্রতিক্রিয়াহীন ছিলেন। ব্যাগ দুটো নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তা নিয়ে নিজের রুমে চলে যান। জাহেদ সাহেব একটু বিরক্ত হন। একটা মানুষের মধ্যে কতটুকু রাগ বা জেদ থাকতে পারে, কতটুকুই বা অহংকার থাকতে পারে। একদিন না একদিন এই অহংকারের পতন তো ঘটবে। উনি ভাবেন না নিজেই নিজেকে হতাশ হয়ে শোধান। ঈদের দিন সকাল সকাল সব কাজ সারে চন্দ্রিমা ইসফারকে ঘুম থেকে তুলে ওয়াশরুমে পাঠায়। ওয়াশরুম থেকে এসে বিছানার উপর একটা ব্যাগ দেখতে পায় ইসফার।
হাতে নিতেই দেখতে পায় শপিং ব্যাগের উপরে একপাশে হলুদ রঙের ছোট্ট একটা কাগজ লাগানো। ইসফার ঠোঁট নাড়িয়ে পড়ে সেটা। আরসালান সাহেবকে তার চন্দ্রার সাথে প্রথম ঈদ মোবারক। চন্দ্রার পক্ষ থেকে তার আরসালান সাহেবের জন্য। ইসফার চিরকুটটা পরে ঠোঁট প্রসারিত করে হাসে। ব্যাগের ভেতর থেকে পাঞ্জাবিটা বের করে। পার্পল কালারের পাঞ্জাবিটার মধ্যে ডান পাশে গলার দিকটায় হ্যান্ড পেইন্টের কাজ করা। ইসফার হাসে। চন্দ্রিমার নিজের পেইন্ট করা পাঞ্জাবি এটা। মেয়েটার পেন্টিংয়ের হাত যে পাকাপোক্ত সেটা তো তার জানাই। এখনো এই অবস্থাতেই আছেন? রুমে ঢুকতে ঢুকতে উক্তিটি করে চন্দ্রিমা। ইসফার দৃষ্টি উঠিয়ে তাকায় তার দিকে। চন্দ্রিমা এগিয়ে এসে হাত থেকে পাঞ্জাবি নিয়ে বলে, তৈরি হন তাড়াতাড়ি। ইসফার চন্দ্রিমার হাত থেকে পাঞ্জাবিটা নিতে নিতে প্রশ্ন করে, এটা নিচ্ছেন কেন? না এখন না, পরে পড়বেন। ও বাসা থেকে যেটা দিয়েছে ওটা পরে নামাজে যাবেন। আচ্ছা। আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির হাত ঠিক করছিল ইসফার। তখনই চন্দ্রিমা হাতে শ্যামের বাটি নিয়ে প্রবেশ করে রুমে। ড্রেসিং টেবিলের উপর রেখে বলে, সাদা রং আপনার পছন্দ, কিন্তু আপনি এবার এই সাদা পাঞ্জাবি রেখে আমারটা পরতে চাইছিলেন। পড়তে চাইছিলাম কই? আপনি পড়তে দিবেন না সেটা তো আমি জানি, সেই জন্য বলছিলাম একটু। চন্দ্রিমা ভ্রু কুচকায়, তীক্ষ্ণ গলায় বলে, মানে বউয়ের মন রক্ষার্থে ঢং করছেন? বাহ। হ্যাঁ, মাঝে মাঝে করতে হয়। যদি বউ খুশি হয় তাহলে খারাপ কি তাতে? কথার পিঠে চন্দ্রিমা মৃদু হাসি মাত্র। আলগোছে যেয়ে বিছানার পা ঝুলিয়ে বসে। ইসফার তৈরি হয়ে এক পলক চন্দ্রিমার দিকে তাকিয়ে বলে, এদিকে আসুন। চন্দ্রিমার সাথে সাথেই উঠে দাঁড়ায়। ইসফারের সামনে যেয়ে দাঁড়ায়। ইসফার সেমাইয়ের বাটিটা চন্দ্রিমার হাতে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, দায়িত্ব পালন করে হক আদায় করুন। চন্দ্রিমা সাথে সাথে না বুঝলেও পরে বুঝতে পারে। এক চামচ সেমাই নিয়ে ইসফারের মুখের সামনে ধরে। ইসফার অর্ধেকটা খায়। চামচ সহ চন্দ্রিমার হাত তার দিকে ঘুরিয়ে বাকিটুকু চন্দ্রিমার মুখে পুড়ে দেয়। চন্দ্রিমা খুব একটা চমকায় না। এমনটা প্রথম হয়নি। ইসফার প্রায়শই এমন করে। তাকে কিছু খেতে দিলে অর্ধেকটা নিজে খেয়ে বাকি অর্ধেকটা চন্দ্রিমার জন্য বরাদ্দ থাকে। চন্দ্রিমার ভাগেরটুকু থাকলেও তার ভাষ্যমতে, আমরা দুজন স্বামী স্ত্রী, আমার সব কিছুতে আপনার অধিকার আছে, হক আছে, তেমন আপনার সব কিছুতেও আমার অধিকার আছে। হক আদায় করতে শিখুন। প্রতিবার এই কথায় চুপ হয়ে যায় চন্দ্রিমা। জবাবে কিছু বলে না, বলতে পারে না, তর্কেও যায় না। হক আদায় করতে শিখুন চন্দ্রা। ভাবনা থেকে ফেরত আসে চন্দ্রিমা। ইসফারের দিকে তাকায়। কথার মানে বুঝে উঠতেই সে নিচু হতে নেয়। তখনই তার দুই বাহু ধরে তাকে পুনরায় সোজা করে দাঁড় করায় ইসফার। কিছুটা রাগী স্বরে বলে, এই হকের কথা বলিনি, আগেও নিষেধ করেছিলাম। পা ছুঁয়ে সালাম করতে হবে না। আপনার জায়গা সবসময় আমার বুকে। এখানটায় আপনার জন্য বরাদ্দ বহু আগে থেকেই। আমার অস্তিত্বে মিশে গিয়েছেন আপনি বহু আগেই। আমার প্রতিটা মোনাজাতে থাকেন আপনি। ভালোবাসি এমনিতেও। চন্দ্রিমা আবেগ আপ্লুত হয়। চোখ জোড়া তার ছলছল করে ওঠে। গলা ধরে আসে। কথা বলতে পারে না। জোরপূর্বক হাসার চেষ্টা করে। জলজল করা আঁখি জোড়াও যেন হেসে ওঠে। মুখে কিছু না বললেও ওই চোখ জোড়া বলে অনেক কিছু। ইসফার আলগোছে তাকে বুকের মধ্যে লুকিয়ে নেয়। চন্দ্রিমা ক্ষীণ স্বরে সালাম দেয়। অতঃপর তারা দেখি ইসফার থেকে সরে আসে। তাড়াতাড়ি বের হন, দেরি হয়ে যাবে। ইসফার সময় পরখ করে, না, সময় আছে আধ ঘন্টার মতো। ঈদগাহ অতটা দূরেও না, আধা ঘন্টাও লাগবে না পৌঁছাতে। তবু ইসফার একটু আগেই বের হবে। ঈদ বলে কথা, মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব। দীর্ঘ 1 মাস সাওম পালন করার পর এই ঈদ উল ফিতর। কুশলাদি বিনিময়েরও তো একটা ব্যাপার আছে, সাথে নতুন শুরুরও। ইসফার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মানি ব্যাগটা বের করে। কয়েকটা নোট চন্দ্রিমার ডান হাতের মুঠোয় গুজে দেয়। মৃদু কণ্ঠে শুধায়, স্বামী হিসেবে আপনাকে প্রথম সালামি দিচ্ছি, স্ত্রী হিসেবে গ্রহণ করুন প্রথমবার। চন্দ্রিমা মিহি ঠোঁট এলিয়ে হাসে টাকাটা হাতে দিয়ে। ইসফার জিজ্ঞেস করে, দেখুন। চন্দ্রিমা সহজ গলায় বলে, আপনি দেখেই তো দিয়েছেন। আপনি দেখবেন না? প্রয়োজন নেই। কেন? আমার স্বামী আমাকে সালামি হিসেবে 2 টাকা দিলেও আমি খুশি, তাতেই খুশি। কারণ আমি তার মনে আছি, মোনাজাতে আছি। আর স্ত্রী হিসেবে এর থেকে বেশি চাওয়া আমার নেই। ইসফার ঠোঁট এলিয়ে হাসে, নেহাতি প্রাপ্তির হাসি।
নিজের 2 হাত চন্দ্রিমার কপলে রেখে তার ললাটে উষ্ণ স্পর্শ আঁকে। চন্দ্রিমা তৎক্ষণাৎ চোখ ঝোড়া বুঝে নেন। ইসফার সরে আসার আগে আলগোছে অধর ছোঁয়ায় তার কপলে। মৃদু হেসে বিদায় নিয়ে চলে যায়। বিকেলে আরসালান বাড়ির সবাই আসে। চন্দ্রিমা আর ইসফানের ছোট্ট রাছে রিফা আর মানহাও এসেছে। এর আগে একবার দুবার করে মিসেস শামা, উপমা, জাহেদ সাহেবরাও আসলেন। কয়েক মিনিটের জন্য এসেছেন। এবার সময় নিয়ে এসেছেন রাত পর্যন্ত। যদি কেউ নিয়ে এসেছে সাদাফ। কিছুক্ষণ থেকে সাদাফ চলে এসেছে। সন্ধ্যায় আসবে বলেছে। মিসেস আশা আসেননি শুধু। সবাইকে আসতে বলেছিল চন্দ্রিমা। সবাই বলতে ওনাকে, কিন্তু উনি আসেননি। চন্দ্রিমা ভেবেছিল আজকে হয়তো আসবেন, কিন্তু সে হতাশ হয়েছে। অহংকার নামক সত্তার কাছে পরাজিত হয়েছে তার আশা। সবার জন্য বিকেলের নাস্তা তৈরি করে রাতের খাবারের জন্য রান্নাঘরে প্রস্তুতি নিচ্ছে চন্দ্রিমা আর মিসেস আশা। মিসেস শামাও অল্প সময় যা পেরেছেন তৈরি করে নিয়ে এসেছেন। উপমা, মানহা, জ্যোতি, আরিফা ড্রয়িং রুমে বসে কথা বলছিল। আমিনা বেগমও সেখানেই। উনি আগের তুলনায় আরেকটু সুস্থ হয়ে উঠেছেন। উপমাদের কথার মাঝে উনিও 2-1টা কথা বলেছেন। উপমা এখনও জানেন না মাহিম চেয়ে মানহার হবু বর। বাকি ব্যাপারগুলো পরিষ্কার করা হলেও চন্দ্রিমা এই ব্যাপারটা উপমার কাছে পরিষ্কার করেনি। বয়সে ছোট হলেও উপমার চিন্তাধারা সমৃদ্ধ, সেটা কথাবার্তায় বুঝল রিফা আর মানহা। চন্দ্রিমা রান্নাঘরে কাজ করার ফাঁকে মিসেস শামাকে জিজ্ঞেস করলো, ছোট আম্মু আসলেন না যে? মিসেস শামা আগে জানতেন চন্দ্রিমা এই প্রশ্নটা করবে। বড় বড় করে শ্বাস দিলেন। হাতের কাজ ফেলে সামনের দিকে তাকিয়ে বললেন, কাউকে দিয়ে কি জোর করে কিছু করানো যায়? বাচ্চা হলে যায়, কিন্তু ছোট তো বাচ্চা না, তাই না? চন্দ্রিমা কথার মানে বুঝতে পেরে আর কিছু বলে না। ইসফার, আমার একটু কথা ছিল। রুমে প্রবেশ করেই উক্তিটি করলো চন্দ্রিমা। ইসফারকে ড্রয়িং রুম থেকে রুমে আসতে দেখে চন্দ্রিমাও পেছন পেছন আসে। ইসফার সবে বিছানায় বসেছিল। চন্দ্রিমার কথা শুনেই সে উঠে সোজা হয়ে দাঁড়ায়। সহজ গলায় বলে, আপনি যে বিষয়ে কথা বলতে চাইছেন সেই বিষয়ে আমি কথা বলতে ইচ্ছুক নই। কিন্তু কেন? কারণ আপনি জানেন। সহজভাবে বললেও চন্দ্রিমা দমে যায় কিছু সময়ের জন্য। তারপর আবার বলে, ইসফার, আপনি ওনার ছেলে। আপনার দায়িত্ব আছে একটা। মা যতই খারাপ হোক, সন্তানের কখনো ফেলে দেয় না। তাহলে আপনি সন্তান হয়ে কেন এমন করবেন নিজের মায়ের সঙ্গে? ইসফার ছট করে তাকায় চন্দ্রিমার দিকে। তার দৃষ্টি জ্বলন্ত, যেন রেগে গিয়েছে চন্দ্রিমার কথায়। চন্দ্রিমা এহেন দৃষ্টিতে ভরকে যায়। আজ করতে পারে যে সে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। ইসফার নিজের রাগ সংবরণ করে হনহনিয়ে বের হয়ে যায় রুম থেকে। চন্দ্রিমা থম বেড়ে থাকে। সে ভাবেনি এমন কিছু হবে। তার ভুল নাকি ইসফার অযথা রেগে গিয়েছে সেসব ভাবতে পারল না, বরং তার নিজের উপর রাগে চাপল। আজকে ঈদের দিনে এভাবে রাগিয়ে দিল। রাত 9টার দিকে সবাই চলে যান। যদিও সন্ধ্যার দিকে নিয়ে গিয়েছে সাদাফ। চন্দ্রিমা আজকে ইসমাইল সাহেবের সাথে সহজভাবে আচরণ করতে পেরেছে। হয়তো সময়ের সাথে বাকিটুকু সহজ আর স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু মিসেস আশার না আসার কারণে সত্যি মনক্ষুণ্ণ হয়েছে চৌধুরীবার। কিন্তু জোর করে আসলেই তো কিছু হয় না। এদিকে ওনার জন্য কথা বলতে যে ইসফারকেও রাগিয়ে দিয়েছে সে। মানহা ও রিফাকে রিক্সা করে দিতে গিয়েছে ইসফার। মাহিম এসেছে নিয়ে যেতে। এত রাতে দুজনে মেয়ে একা একা যাবে, সেটা কি সম্ভব? মাহিম সেজন্যই এসেছে। রিফা ও মানহা রিক্সায় যাবে, মাহিম বাইক দিয়ে আসবে পেছন পেছন। মাহিম আসার আগেই উপমারা চলে গিয়েছে, সেজন্য আজকেও জানা হলো না। ইসফার রিক্সা করে দিয়ে বিদায় দিয়ে ফিরে আসে ফ্ল্যাটে। চন্দ্রিমা সবকিছু গোছগাছ করছিল। কলিং বেলের শব্দ পেয়ে চন্দ্রিমা খুলতে যায়। দরজা খুললে ইসফার দ্রুত পায়ে ভেতরে ঢুকে যায়। চন্দ্রিমা বিস্ময়ে হা হয়ে যায়। এবার সে ভেবেছিল একটু সময় গেলে রাগ পড়ে যাবে, কিন্তু মহাশয়ে রাগ কমেনি এখনো। চন্দ্রিমা দ্রুত সব কাজ গোছাচ্ছিল এতক্ষণ, কিন্তু এবার কাজের গতি কমায়। আস্তে আস্তে কাজ করবে, দেরি করে রুমে যাবে। দেখি কার কি যায় আসে তাতে। চন্দ্রিমা যখন উক্ত মনোভাব কি কাজ করছিল, তখনই রান্নাঘরে প্রবেশ করে ইসফার। 2 হাত বগল দাবা করা, দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, অযথা করা কাজ দ্বিতীয়বার না করে রুমে আসুন। চন্দ্রিমা কিছুটা চমকায়, চট করে তাকায় দরজার দিকে। উত্তর না দিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। ইসফার ফের বলে, কথা বললে কথা শুনবেন না হয়। বাই দ্য ওয়ে, রমজান মাস শেষ হয়ে গেছে তাই না? চন্দ্রিমা এবারও ভরকায়। ইসফারের দিকে তাকাতেই তার চোখে চোখ পড়ে যায়। সম্মোহিত দৃষ্টিতে সে ফের হারায়। রাগ, অভিমান সব পানি হয়ে যায় একেবারে। ইসফার ততক্ষণে এগিয়ে আসে চন্দ্রিমার দিকে।
তার পাশে এসে দাঁড়ায়, কোমল গলায় বলে, আমি হেল্প করছি, খবরদার আবার এক কাজ দ্বিতীয়বার করবেন না। কোমল গলায় ছোটখাটো হুমকি। চৌধুরীমা ভদ্র মেয়ের ন্যায় মাথা নাড়ায়। হাতে হাত কাজ শেষ করে দুজনেই রুমে আসে। মোটামুটি খাটাখাটনি তো হয়েছেই আজকে। রুমে যেয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে উদ্যত হয় চৌধুরীমা। ইসফার তখনই পেছন থেকে চৌধুরীমার হাত টেনে ধরে। চৌধুরীমা থমকায়। বুকের ধুকপুকানিটা আকস্মিক থেমে আবার ট্রেনের গতিতে বেড়ে যায়। ইসফার হাত ছেড়ে শাড়ির আঁচল ধরে। একটু একটু করে টেনে চৌধুরীমাকে একেবারে নিজের কাছে নিয়ে আসে। এক হাত চৌধুরীমার কটিতে রেখে তার ঘাড়ে মুখ গোছে, কানের কাছে মুখ এনে ফিচেল কণ্ঠে বলে, শাড়ি পরেছেন আমার পাঞ্জাবির সাথে মিলিয়ে, অথচ আমি ভালো করে দেখিনি, আর আপনি চেঞ্জ করে ফেলতে চাইছেন। চৌধুরীমা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইসফার তার এতটাই কাছে যে কথা বলার সময় তার ঠোঁট জোড়া চৌধুরীমার কানের লতি স্পর্শ করছিল বারবার। সেই স্পর্শে চৌধুরীমা জমে গেছে যেন। চোখ জোড়া বন্ধ অবস্থাতেও টিপ টিপ করছে। ইসফার জবাব না পেয়ে পুনরায় বলে, কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকা আর কথার অমান্য করা আমার একদম অপছন্দ। আপনি সেটাই করেছেন আজকে, এর জন্য কি আপনি শাস্তি প্রাপ্য না? চৌধুরীমা বন্ধ চোখ জোড়া খোলে, শুকনো ঢোক গিলে। মনে হচ্ছে গলনালিতে যেন খরা হয়েছে। তার পানি পান করা প্রয়োজন কি? হ্যাঁ, হয়তো। সে মৃদু আওয়াজ করে বলে, টেবিলের উপর পানি আছে কি না দেখুন না। ইসফার মোটেও এমন কথা আশা করেনি। সে ভ্রুকুটি করে জিজ্ঞেস করে, পানি দিয়ে কি করবেন? পানি পান করব, গলা শুকিয়ে গেছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে ইসফার। চৌধুরীমাকে ছেড়ে দিতে দিয়েও আবার ছাড়ে না। কেমন গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, পানি লাগবে নাকি অন্য কিছুতে হবে? চৌধুরীমা কথার মানে বোঝে না। অস্থির আকুল মন নিয়ে তার বেহাল দশা যখন, ইসফার ঠিক সেই মুহূর্তে চৌধুরীমাকে নিজের দিকে ঘোরায়। কপালের দুই পাশে দুই হাত রেখে সন্তর্পণে অধর সময় অধরে চৌধুরীমা উষ্ণ স্পর্শে বিয়ে যায়। স্থির হয়ে পড়ে একদম। শ্বাস প্রশ্বাস ভারী আর দীর্ঘ হয় তার। তার দুই হাতও তখন ইসফারের হাত জোড়ার উপরে। ইসফার সময় নিয়ে চুমু খায়। ছেড়ে দেওয়ার পরেও চৌধুরীমা আখি জোড়া বন্ধ করে রাখে। সে তখনও লম্বা শ্বাস টানছে। ইসফার তার এহেন অবস্থায় মৃদু হাসে। দুই স্বরে বলে, চোখ খুলুন চন্দ্রা। চৌধুরীমা বোধ শক্তি ফিরে পায়। ফট করে চোখ খুলে সাথে সাথে ইসফারের সাথে চোখাচোখি হয়। এমনটা হওয়ার আরও লজ্জা পায় সে। মুহূর্তে শ্যামবর্ণা মুখশ্রীতে কৃষ্ণচূড়ার লালিমা ছেয়ে যায়। ইসফার আলগোছে চৌধুরীমার কোমরে হাত রেখে কাছে টেনে নেয়। আবারও দুষ্টু স্বরে বলে, এই জন্য এখনো পানি লাগবে? চৌধুরীমা লাজুক লতার ন্যায় দৃষ্টি নত করে দুই পাশে মাথা নাড়ায়। ইসফার পুনরায় হেসে ফেলে। কোমল স্বরে শুধায়, তখন রাগ করেছিলাম, আপনার কথা শুনে রাগ ধরে গিয়েছিল, তাই এতক্ষণ এড়িয়ে চলছিলাম, সরি। চৌধুরীমা এই প্রসঙ্গে আর কথা বাড়াতে চায় না এখন। তাই ঈষৎ হেসে বলে, আমিও ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছিলাম, তাই আমিও সরি। ইসফার হেসে মাথা নাড়ায়। চৌধুরীমাকে ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করতে করতে বলে, সময় নষ্ট না করে এখানে একটু দাঁড়ান তো, কেন? ছবি তুলবো। আমি ছবি টবি তুলবো না, এই অবস্থায় তো নাই। এই অবস্থা মানে কি অবস্থা? ঘেমে মুখের অবস্থা কি হয়ে গেছে, আর এভাবে ছবি তুলবো? তাহলে কি মেকআপ করবেন এখন? মেকআপ আমি কবে করেছি ভালো করে? সেটাই করেননি, করার দরকারও নেই, আপনি এমনিতেই সুন্দর। দেখি চুলগুলো ছাড়ুন। বলতে বলতে ইসফার নিজেই চৌধুরীমার খোপাটা খুলে দেয়। এক ঝটকায় চুলগুলো ছড়িয়ে পড়ে তার পিঠে। জানালার পাশে দাঁড় করিয়ে ছবি তোলে ইসফার। ছবি তোলা শেষ হলে চৌধুরীমা উৎসুক হয়ে নজর দেয় ফোনের স্ক্রিনে। পার্পল কালার শাড়িতে সাদা সাদা ফুল, সবুজ আর টিয়া রঙের মিশ্রণে ছোট ছোট লতা আঁকানো। এই শাড়িটা চৌধুরীমা নিজের জন্যই পেন্ট করেছিল। সেই শাড়ি পরিহিতা এক এলোকেশি শ্যামকন্যা যে আনমোনা হয়ে জানালার ফাঁকা দিয়ে দৃষ্টি তাক করে আছে রাতের আকাশে। জানালার গ্রিলে লতানো গাছটায় নীল রঙের দু একটা অপরাজিতা ফুলেরও উপস্থিতি আছে ছবিটায়। চৌধুরীমা মুগ্ধ হয় নিজের এই ছবিটাতে। অনেক দিন তার ঘটা করে ছবি তোলা হয় না। আজ এতদিন পর সে ছবি তুলছে, আর তার এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় বন্দি করেছে তার স্বামী। ভাবতে চৌধুরীমা আরেক দফা প্রশান্তি কাজ করে। ইসফার তার আকাশ পাতাল ভাবনার মাঝে বলে ওঠে, পার্পলে মিলিয়ে পড়িয়েছেন, সেটা স্মৃতি হিসেবে রাখতে হবে না, আসুন এদিকে। চৌধুরীমা এগিয়ে যায়।
ইসফার এক হাতে চন্দ্রিমাকে জড়িয়ে ধরে, অন্য হাতে তার ফোন। চন্দ্রিমা ইসফারের পরনে থাকা পার্পল কালারের পাঞ্জাবির কলারটা ঠিক করে নেয়। সামনে না তাকিয়ে সে ইসফারের দিকেই তাকিয়ে থাকে। তার হঠাৎ মনে হয় সে কি অপরাধটাই না করেছিল সে একটা মাসে। ইসফার বারংবার যখন তার সামনে আসছিল ভালোবাসার আবেদন নিয়ে, সে ততবারই নির্দয়া হয়ে প্রত্যাখ্যান করেছিল। অথচ ইসফারের জন্যই তার জীবন আজকে এত সুন্দর, এত সুখী সে। চন্দ্রিমা ইসফারের দিকে তাকিয়ে থেকে এই কথাগুলো ভাবছিল। ইসফারও সে সময়ই ক্লিক করে ফেলে। চার দরুন ভুল করে হলেও সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি হয়। সবাই বহমান, নিজ গতিতে চলতে অভ্যস্ত। চন্দ্রিমার নতুন জীবনেও দ্রুত গতিতে কেটে যাচ্ছে। ইসফার আর চন্দ্রিমার বিয়ের 3 মাস পেরিয়ে গেছে ইতোমধ্যে। নিজের স্বাভাবিক জীবনে ফিরে গেছে সবাই। চন্দ্রিমাও স্বাভাবিক হয়ে গেছে ইসমাইল সাহেব ও আমেনা বেগমের সাথে। মিসেস আশার সাথে তার কোনো যোগাযোগ হয়নি। এদিকে চন্দ্রিমা গত কয়েকদিন ধরেই অসুস্থ, শরীর দুর্বল, একটুকুতেই যেন অস্থির হয়ে যায়, কেমন হাত পা ভারী হয়ে আসে। কতদিন থেকে বমিও শুরু হয়েছে। চন্দ্রিমা সন্দেহ করছে কিন্তু নিশ্চিত না, তাই মুখ খোলেনি। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ইসফার অফিস থেকে ছুটি নিয়েছে আজকে। প্লেটে খাবার নিয়ে নড়াচড়া করছিল চন্দ্রিমা। পাশে চেয়ার টেনে ইসফার বসলে চেয়ারের শব্দে চন্দ্রিমা পাশে তাকায়। হালকা হেসে প্লেট এগিয়ে দিয়ে তাই ইসফারকে। ইসফার প্লেটে খাবার নিতে নিতে বলে, অসুস্থ শরীর নিয়ে স্কুলে গিয়েছেন, আবার পেইন্টিংয়ের কাজগুলো করেছেন। নিষেধ করেছিলাম এতটা চাপ নেওয়া ঠিক না। আপনি কথা শোনেননি। চন্দ্রিমা অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে, বুঝিনি তো এমন হবে। তাছাড়া রোজার সময় কাজ না করায় অনেকগুলো কাজ জমে গিয়েছিল। আবার নতুন করেও অনেকগুলো অর্ডার এসেছে, ডেলিভারি দিতে হতো তো, তাই। তৈরি হন, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর খবরদার, এরপর যদি অনিয়ম করেছেন। চন্দ্রিমাকে গাড়ি ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার সব শুনে প্রেগন্যান্সি টেস্ট দেন। পরের দিন সকাল 10টায় রিপোর্ট দেবে বলে জানান। অস্থির চিত্তে হাসপাতাল থেকে বেরিয়ে আসে দুজন। রিপোর্টের জন্য অপেক্ষা করতে করতে দুজনেরই অবস্থায় নাজেহাল। ইসফার যদিও তেমন অভিব্যক্তি দেখায়নি, তবে চন্দ্রিমা উত্তেজনায় শেষ। অবশেষে পাহাড় সম রাত পেরিয়ে সকাল হয়। 10টার দিকে রিপোর্ট দেওয়ার কথা। ইসফার একা আসেনি, চন্দ্রিমাকেও সাথে নিয়ে এসেছে। অপেক্ষার প্রহর শেষ হয়। হাতে ফাইল নিয়ে তাদের দিকে এগিয়ে আসে মধ্যবয়সী মহিলাটি। তার গম্ভীর মুখখানা দেখে দুজনের চিন্তা বাড়ে, গা হিম হয়ে আসে। হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে চন্দ্রিমা ও ইসফার। নীল রাগা ফাইলটা ইসফারের ডান হাতে। ইসফার একটা রিক্সা ডেকে ভাড়া ঠিক করে সাবধানে চন্দ্রিমাকে রিক্সায় বসিয়ে নিজেও বসে। রিক্সা চলতে শুরু করে তার গন্তব্যে। ইসফার এখনো নীরব নিস্তব্ধ। চন্দ্রিমার ডান হাতটা তখনও তার হাতের মুঠোয়। উত্তেজনায় কনেকটা শক্ত করে চেপে ধরেছে সে। তার দৃষ্টি সম্মুখে, দৃষ্টি নড়চড় হচ্ছে না একদম। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে চন্দ্রিমার নেত্রযুগল ছিনিয়ে আসে। তার ক্লান্ত শরীরটা তার মধ্যে আরও ক্লান্ত লাগছে। মাথাটা এলিয়ে দেয় ইসফারের কাছে। ইসফার ঈষৎ কাঁপা কাঁপা হাতটা মাথায় রাখে চন্দ্রিমার। আশ্চর্য, এত কাঁপাকাঁপির কি আছে? বাসায় পৌঁছে চন্দ্রিমা হাত মুখ ধুয়ে বিছানায় বসে। ফাইলটা খুলে ছোট ছোট অক্ষরে কালো রঙের পজিটিভ লেখাটের উপর হাত বুলায়। চোখচূড়া ছলো ছলো করে ওঠে তার। কানে বেজে ওঠে সুমিষ্ট কণ্ঠে বলা উক্তিটুকু। চন্দ্রিমা খুশিতে কেঁদেই দেবে প্রায়। তখনই ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেয়ে চোখ মুছে ফেলে। ইসফার ওয়াশরুম থেকে বের হয়ে আসে। চন্দ্রিমার দিকে পিঠ করে বসে খাটের সামনের অংশে। চন্দ্রিমা ফাইলটা নিয়ে উঠে দাঁড়ায় আলমারিতে রাখার জন্য। তখনই ইসফার পেছন থেকে হাত টেনে ধরে তার। এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে বাহু ডোরে আবদ্ধ করে তাকে। চন্দ্রিমা প্রথম দফায় চমকে যায়। পরক্ষণে বিস্ময় ভাব কাটিয়ে সেও 2 হাত রাখে ইসফারের পিঠের উপর। চেপে রাখা কান্নারা বাঁধ ভাঙে এবার। দুজনই কেঁদে ওঠে। নিঃশব্দে বিসর্জন দেয় অশ্রু। এই কান্না দুঃখের তো হতেই পারে না, নিঃসন্দেহে সুখের, প্রাপ্তির, প্রশান্তির। চন্দ্রিমার হুট করে মনে হয় এই মুহূর্তটা এত সুন্দর কেন, এত সুখ কেন মুহূর্তটা। আর সালান বাড়িতে খুশির জোয়ার, বংশের প্রথম সন্তান আসছে, এর যে খুশির খবর হয় বুঝি। আনন্দে আত্মহারা সবাই। মিসেস শামা ক্ষণেই ক্ষণেই চোখ মুছছেন। মেয়ের খুশিতে আপ্লুত তিনি। সে আনন্দের প্রকাশ করছেন অশ্রুতে। মেয়ের জীবনে এত সুখের দিন যে আসবে ভেবেই চোখ ভরে আসে ওনার। অথচ এই মেয়ের দুঃখের হিসেব করতে করতে কত রাত হচ্ছে কেঁদেছেন। অথচ পাশে শুয়ে থাকা মানুষটা দিব্যি ঘুমাতেন। সময় বদলেছে, সে মানুষটার মধ্যেও পরিবর্তন এসেছে। সেও আজ কাঁদছে, মেয়ের খুশিতে খুশি হয়ে কাঁদছে। আফসোসও করছে এই ভেবেছে ওনার জন্য মেয়ে এই খুশি থেকে বঞ্চিত হতো। ওনার জন্যই সে 8 মাসের নিদারুণ যন্ত্রণা ভোগ করেছে মেয়েটা।
বাবারা জগতের সব কিছুর বিনিময়ে মেয়েকে একটুখানি সুখ দিতে চায়, মেয়েকে রাজকন্যা রূপে রাখতে চায়, অথচ উনি বাবা হয়ে মেয়ের সুখ কেড়ে দিয়েছিলেন। মেয়েকে রাজকন্যা তো দূর, আদর করে ডেকে কখনো ভালো মন্দ কথাও বলেননি। সে সব কিছু মনে হলেই ভেতরটা হু হু করে কেঁদে ওঠে ইসমাইল সাহেবের। বাবা হয়ে নিজের মেয়েদের থেকে এতটা দূরে ছিলেন, সে যন্ত্রণা কেমন তখন হাড়ে হাড়ে টের পান উনি। আর প্রতিবারই প্রতিজ্ঞা করেন এখন থেকে সব কিছুর ঊর্ধ্বে থাকবে তার সন্তানরা, যতদিন বেঁচে আছেন একটুখানি অভিযোগও করতে দেবেন না। চৌধুরীবার মা হওয়ার খবর শুনে আমেনা বেগমা বেশ খুশি। অসুস্থ শরীর নিয়েও রান্নাঘরে এসে মিসেস শামাকে বলে দিচ্ছেন চৌধুরীবার জন্য কোন খাবারটা ভালো উপকারী। আজকে বিকেলেই চৌধুরীবাকে দেখতে যাবেন ওনারা। আমেনা বেগমের কথাবার্তার ধরনেই বোঝা যাচ্ছে মানুষটা সত্যি পরিবর্তন হয়েছে। মিসেস শামা স্বামী আর শাশুড়ির এহেন কাণ্ডগুলো দেখে মুখ টিপে হাসেন, মনে মনে এও ভাবেন শুধু আশাটাই রয়ে গেল অমন। তার সপ্তাহ খানিক পরের কথা, বাড়ির খবর দিতে উপমাকে কল করেছিল চৌধুরীবা। উপমার থেকে জানতে পারে মিসেস আশা খুব অসুস্থ। 2 দিন আগে প্রচণ্ড অসুস্থতা নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এত কিছু হয়ে গেছে চৌধুরীবা জানতেও পারেনি। ইসফার, সে কি জানতো না? চৌধুরীবা তখনই কল করে জানায় ইসফারকে। ইসফার বাসায় এসে কথা বলবো বলে কল কেটে দেয়। চৌধুরীবা অপেক্ষা করে ইসফারের জন্য। বিকেল 5:30টার দিকে বাসায় আসে ইসফার। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বিছানায় যাই রেস্ট নিতে। চৌধুরীবা অপেক্ষা করছিল এতক্ষণ। ইসফার নিজে থেকে কিছু না বলায় চৌধুরীবা নিজেই বলে, আপনার কিছু বলার ছিল? ইসফার বন্ধ আঁখি জোড়া খোলে, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে। কি? চৌধুরীবা তীক্ষ্ণ গলায় বলে, ভুলে গেছেন নাকি প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন? এড়িয়ে যাচ্ছি। কিন্তু কেন? ইসফার ফুঁস করে নিঃশ্বাস ছাড়ে, শোয়া থেকে উঠে বসে বলে, হ্যাঁ, আমি জানতাম উনি হাসপাতালে, দেখতেও গিয়েছিলাম। ছেলে হিসেবে আমার দায়িত্ব ছিল, সেটা পালন করে এসেছি। আমাকে জানাননি? না। কেন? চিন্তা করবেন তাই। আর এ সময় স্ট্রেস নেওয়া যাবে না একদম। আপনি আমাকে বলবেন না? ইসফার এতক্ষণ শান্ত থাকলেও এখন একটু রেগে গিয়ে বলল, না, বলিনি। এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এই প্রসঙ্গ এখানেই শেষ। চৌধুরীবা কিছুটা দমে যায়। ইসফার ক্লান্ত শরীর এলিয়ে দেয় বিছানায়। আজ বেশি কাজ করেছে, তাই ক্লান্তিটাও বেশি। সারাদিন অফিস করে মিসেস আসার জন্য ওষুধ কিনতেও যেতে হয়েছে। সেই ওষুধ জাহিদ সাহেবকে দিয়ে তারপর এসেছে বাসায়। সে সত্যিই ক্লান্ত। কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করার মতো শক্তি নেই। খুব দরকার একটু শান্তির ঘুম। চৌধুরীবা নিষ্প্রভ চোখে তাকিয়ে থাকে ইসফারের দিকে। তার দিকে পিঠ করে শুয়েছে ইসফার। চৌধুরীবা দীর্ঘশ্বাস ছাড়ে, মন খারাপ নিয়ে বালিশে হেলান দিয়ে বসে পড়ে। একটু পরপর উকি দিয়ে দেখে ইসফার ঘুমালো কিনা। চোখ জোড়া বন্ধ। ঘুমিয়ে গেল? রাগ করেছে নিশ্চয়ই। যতবারই চৌধুরীবা মিসেস আশার প্রসঙ্গ এনেছে ইসফার তার সাথে রাগারাগি করেছে। চৌধুরীবার ছোট্ট হৃদয়ে মন খারাপের স্তূপ তৈরি হলো। তার সাথে ইসফার রাগ করেছে, কিন্তু তার দোষটা কোথায়? মিসেস আশা তার সাথে যা করার করেছেন, কিন্তু ছেলের প্রতিও এমন আচরণ। আর ইসফার নিজের মাকে ক্ষমা করছেন। অবশ্য এর কারণও চৌধুরীবা নিজে। উনি যদি সত্যিই নিজের কাজে সফল হতেন, চৌধুরীবা আজকে বেঁচে থাকতো কিনা সন্দেহ। চৌধুরীবা শিওরে উঠে সেসব কথা বলে হতে হুড়মুড়িয়ে বেরিয়ে আসে সেসব চিন্তা থেকে। তাকে চিন্তামুক্ত থাকতে বলা হয়েছে, একদম প্রাণবন্ত হাসি খুশি। তার ভেতর এখন অন্য কারোরও বাস। তার ছোট্ট পেটের ভেতর ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠেছে ধীরে ধীরে। অনুভব করবে তার অস্তিত্ব। উফ, এই অনুভূতি এত সুন্দর, অনবদ্য। ভাবতেই চৌধুরীবার সুখ সুখ অনুভূত হয়। ইসফারের দিকে এক পলক তাকিয়ে চৌধুরীবা বিছানা ছেড়ে উঠে পড়ে। ড্রয়িং রুমে এসে উপমাকে কল দেয় মিসেস আশার হালচাল জিজ্ঞেস করতে। মাগরিবের একটু আগে ঘুম ভাঙে ইসফারের। হাড়মোড়া ভেঙে উঠতে নেবে তখনই মনে হয় ছোটোখাটো নরম উষ্ণ কিছু তার শরীরের সাথে লেপটে। ইসফার চোখ জোড়া ভালো করে মেলে। তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চৌধুরীবাকে শুয়ে থাকতে দেখে তার ভ্রু জোড়ার মাঝে ভাঁজ পড়ে। তার নাড়াচাড়ায় বোধ হয় খুবই ব্যাঘাত ঘটে চৌধুরীবার। নড়ে চড়ে উঠে আবারও লেপটে থাকে ইসফারের সাথে। ইসফার কয়েক মুহূর্ত অবলক চেয়ে থাকে ঘুমন্ত চৌধুরীবার দিকে। তার ভাবতে বিস্ময় লাগে, এই মেয়েটাই তার স্ত্রী। যেদিন কয়েক আগেই তাকে উপেক্ষা করেছে, সেই মেয়েকে বিয়ে করেছে এখন আবার তার অনাগত সন্তানের মাও। ভালোবেসে একবার হারিয়ে চিরতরে যে নিজের করে পাবে তার আশা তো সে ছেড়েই দিয়েছিল। কিভাবে আশা রাখতো যেখানে চৌধুরীবা অন্য কারো? চৌধুরীবার যখন ডিভোর্স হয় ইসফার তখন স্বার্থপর হয়ে গিয়েছিল। মরুভূমির ন্যায় খা খা করা হৃদয়ে যেন মরিয়া হয়ে উঠেছিল চৌধুরীবাকে পেতে।
কিন্তু সে কখনো এমনটা প্রত্যাশা করেনি যে চন্দ্রিমার খারাপ হোক, বরং সে নিজের কষ্ট একপাশে রেখে দোয়া করেছে তার চন্দ্রা যেন সুখে থাকে। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল ভিন্ন। সেজন্যই তো চন্দ্রিমা এখন তার ঘরণী, তার অর্ধাঙ্গিনী। এখন তো নতুন সদস্যও আসছে। থাকতে প্রশান্তিতে ছেয়ে যায় বুক। নিচু হয়ে ইসফার উষ্ণ স্পর্শ আঁকে চন্দ্রিমার কপালে, শক্ত হাতে জড়িয়ে নিয়ে চোখ ছোড়া বন্ধ করে দেয়। ইসফার শক্ত করে চেপে ধরায় চন্দ্রিমার ঘুম ছুটে যায়। নড়ে চড়ে উঠে চোখ পিটপিটিয়ে তাকায়। নিজের অবস্থান টের পেয়ে মনে পড়ে উপমার সাথে কথা বলে সে নিজে এসে শুয়েছিল ইসফারের কাছে। কিন্তু ভুল হয়ে গেছে যে এসব ভাবার আগেই তোর মধ্যে বুক ফসকে বেরিয়ে গেছে। এভাবে চেপে ধরেছেন কেন? মেরে ফেলার ধান্দা? ইসফার কথা শোনা মাত্রই হাতের বাঁধন ঢিলে করে, ফ্রুকুচকে বলে, আমি চাপাচাপি করছি, কিন্তু আপনি এখানে কেন? চন্দ্রিমা আবদা আবদা করে বলে, আমি আসিনি। নিয়ে আসলো কে? জানি না, ছাড়ুন। ইসফার ছাড়ে না, মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, কেমন মেয়ে আপনি? কিভাবে একটা ছেলের গা ঘেঁষে শুয়ে আছেন? চিন্তা করা উচিত যে এটা অন্য কারো বর হতে পারে। চন্দ্রিমা যেন আকাশ থেকে পড়ে, অবাক কণ্ঠে বলে, কে? কার বর? আমি আর কে? আপনি অন্য কারো বর না, আমার বিয়ে করা বর। চন্দ্রিমা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে। বিয়ে করা বর, তাই তো? উপযুক্ত কথাটা ইসফার উচ্ছ্বসিত গলায় বলে। চন্দ্রিমা তালবি দিয়ে বলে, হ্যাঁ, বর। চন্দ্রিমা আহ্লাদি গলায় বলা কথায় ইসফার স্মিত হাসে। এই মেয়েটা ইদানিক আহ্লাদ করতে শিখেছে, বায়না ধরতে শিখেছে। অবশ্য তার অধিকাংশ হয় তাদের অনাগত সন্তানকে ঘিরে। কী কী কেনা লাগবে, কী কী করবে, নাম কী রাখবে, এসবই ইসফারের শুনতে ভালো লাগে এসব। সারাদিন পর ক্লান্ত শ্রান্ত দেহ ও মনটা যেন প্রশান্তি পায় এসবে। মাগরিবের আজান পড়ে যাবে বলে চন্দ্রিমা উঠতে চায়, কিন্তু ইসফার উঠতে দেয় না। হঠাৎই কেমন যেন এলোমেলো হয়ে যায় তার দৃষ্টি, কণ্ঠেও পরিবর্তন আসে। চন্দ্রিমাকে বুকে জড়িয়ে ভাঙা ভাঙা গলায় বলে, আমার জীবনের এত এত বড় প্রাপ্তির খবরটা দেওয়ার জন্য কৃতজ্ঞতা চন্দ্রিমা। ইসফার তার এক হাত চন্দ্রিমার কোমরে রেখে পেটে ঠোঁট ছুঁয়ে ক্ষীণ স্বরে বলে, এটা আমার অংশ। চন্দ্রিমা হাসে, চোখে কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। ইসফারের এহেন অভিব্যক্তিতে কেমন চুপ হয়ে যায় সে। তার প্রেগনেন্সির খবর পাওয়ার পর আজকে প্রথমবার ইসফার মুখ ফুটে কিছু বলেছে তাকে। চন্দ্রিমা লজ্জা পায়, তার লজ্জা মাখা মুখের দিকে একবার তাকিয়ে উঠে যায়। ওয়াশরুমে যেতে যেতে বলে, আপনার শরীরের কোনো অংশ দেখা বাকি নেই আমার, তবু লজ্জা ভাঙে না? তার কথায় পাছে চন্দ্রিমা লজ্জা পেলেও সেই রক্তি বা মুখ ইসফারের দেখার সুযোগ হয় না। এরপরের দিনগুলো অতি দ্রুত কাটে। আসলে দ্রুত কেটেছে নাকি? চন্দ্রিমার মাঝে মাঝে মনে হয় দ্রুত, মাঝে মধ্যে মনে হয় ধীর গতিতে কাটছে। তখন আর তর্স হয় না, মনে হয় সময় কাটছে না কেন, তারা কবে আসবে, কবে দেখবে তাদের ছুঁয়ে। চন্দ্রিমার ভাবতেই কেমন লাগে একসাথে দুইটা প্রাণ তার ভেতরে। ইসফার বলেছিল আলট্রা করাবে না, ছেলে না মেয়ে অজানাই থাক, যাই হোক সুস্থ সবলভাবে হোক। কিন্তু ডাক্তার চন্দ্রিমার চেক আপ করার পর বললেন আলট্রা করা উচিত, করতে হবে। অগত্যা রাজি হতে হয়েছে বিনা বাক্যে। চমকটা সেখানেই হলো যখন আলট্রাতে একটার বদলে দুইটা হার্টবিট শোনা গেল। হৃস্পন্দন থেমে গিয়েছিল চন্দ্রিমার। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল দুজন। ডাক্তার টুইন্সের সুখবর দেওয়ার সাথে সাথে হুঁশিয়ারও করলেন, আরও বেশি খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। এরপর থেকে চন্দ্রিমার উপর অত্যাচার বাড়ল আরও। তবে সেই অত্যাচারে চন্দ্রিমার মন খারাপ হয় না, বিরক্তি আসে না, শুধু নিজেকে সব থেকে সুখী মনে হয়। 9 মাসের উঁচু পেট নিয়ে হাঁটাচলা করতে চন্দ্রিমার কষ্ট হয়। সারাক্ষণ একজন না একজন তার সাথে থাকে। গত কয়েকদিন ধরে মিসেস আশা থাকেন চন্দ্রিমার সাথে। সারাদিন থেকে চলে যান ইসফার আসার মিনিট 30 আগে। হয়তো তার মুখোমুখি হতে চান না, তাই আজকেও চন্দ্রিমাকে সাবধানে থাকতে বলে সবকিছু গুছিয়ে দিয়ে চলে গেলেন। তার মিনিট 20 পরে ইসফার আসলো, সোজা ঢুকলো রান্নাঘরে। ফ্রিজের ভেতর চন্দ্রিমার জন্য আনা আইসক্রিমের বক্সগুলো রাখতে রাখতে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, উনি চলে গিয়েছেন? ইসফার উনার কথা জিজ্ঞেস করায় চন্দ্রিমা একটু অবাক হলেও সহজ গলায় জবাব দিল, হ্যাঁ, একটু আগেই গিয়েছেন। ভালো মতোই তাহলে খেয়াল রাখছেন? চন্দ্রিমা দুলতে দুলতে জবাব দেয়, হ্যাঁ, একজন শাশুড়ি তার ছেলের বউয়ের আর একজন দাদি তার অনাগত নাতি নাতনিদের খেয়াল রেখে যেভাবে রাখেন উনিও সেভাবেই রাখছেন। আমার মনে হয় না। তা ছিল করে বলে ইসফার। চন্দ্রিমা মুখ ছোট করে বলে, এভাবে বলবেন না, বিশ্বাস করতে সমস্যা কি? আমি বলছি তবু। না, হচ্ছে না। কিন্তু কেন? কারণটা অজানা নয় আপনার। উপযুক্ত কথাটা বললেই ইসফার চলে যায় রান্নাঘর থেকে। চন্দ্রিমার থম বেরিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। চোখের সামনে ভেসে ওঠে সেই মুহূর্তগুলো।
মিসেস আশা যখন চৌধুরী আর ইসফারের সম্পর্কের কথা জানতে পারলেন তখন ছলে বলে বহু কৌশল অবলম্বন করেছেন যেন চৌধুরী দূরে সরে যায়। শুরুতে না পারলেও একসময় সফল হয়ে যান তিনি। ইসফার ঠিকই বুঝে নেয় চৌধুরী দূরে সরে যাওয়ার কারণ সেই মিসেস আশায়। ইসফার চৌধুরীর প্রতি নিজের অনুভূতির কথা সোজাসাপটা বলে দেয় মিসেস আশাকে। এও বলে উনি যেন চৌধুরীকে তার থেকে দূরে সরানোর চেষ্টা না করেন, যদি করেন তো নিজের ছেলেকে একেবারেই হারাবেন। মিসেস আশা তখন ক্রোধে অহংকারে অন্ধ। চৌধুরীকে ইসফারের থেকে দূরে সরানোই যেন উনার মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। সব কৌশল অবলম্বন করে যখন ব্যর্থ হলেন তখন রুনার অহংকারী সত্ত্বে ওনাকে জানান দিল চৌধুরী দূরে যাবে না, কিন্তু জোর করে দূরে সরানো তো যাবে। সে ভাবনা নিয়ে এক মধ্যরাতে নীরবে চৌধুরীর কক্ষে উপস্থিত হন তিনি। ঘুমন্ত চৌধুরীর মুখের উপর বালিশ চাপা দিয়ে ধরেন। খুব ভেঙে যায় চৌধুরী, শ্বাস নিতে পারে না, তা পারে চিৎকার করতে। এক হাত দিয়ে চৌধুরীর হাত জোড়া আটকে রেখেছেন মিসেস আশা। বিছানায় পা ঘষতে থাকে চৌধুরী। মনে হয় এই বুঝি দম বেরিয়ে গেল, মারা গেল সে। তখনই দরজা খুলে কেউ ধুম করে ঢুকে পড়ে রুমে। ছুটে যেয়ে মিসেস আশাকে চৌধুরীর উপর থেকে সরায়। মিসেস আশা ছিটকে পড়েন সোফার উপর। সামনে তাকিয়ে দেখেন চৌধুরী ইসফারের এক বাহু জড়িয়ে ধরে আছে। বড় বড় শ্বাস নিচ্ছে সে। চোখজোড়া রক্তবর্ণ ধারণ করেছে তার। একসময় চৌধুরী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ইসফারের বাহুতে। ইসফার পাগল প্রায় হয়ে ছুটে পানি নিয়ে আসে। চোখে মুখে পানির ঝাপটা দিলে হুঁশ ফেরে চৌধুরী, কিন্তু কথা বলার মতো পরিস্থিতিতে থাকে না। মিসেস আশার বোধ হয় তখন হুঁশ হয়। বুঝতে পারেন যে উনি কি করতে যাচ্ছিলেন। বুঝে উঠতেই থমকে যান উনি। ইসফার চৌধুরীকে শুয়ে দিয়ে মিসেস আশার সম্মুখে দাঁড়ায়। বেশি বাক্য ব্যয় না করে শুধু এটুকুই বলে, ভুলে যান আপনার কোনো ছেলে ছিল। মিসেস আশা যেন থমকে যান ওখানে। এরপর থেকে ইসফার পুরোপুরি মুখ ঘুরিয়ে নেয় মিসেস আশা থেকে। চৌধুরী দীর্ঘশ্বাস ছাড়ে। চোখ জোড়া টুইটুম্বর হয় অশ্রুতে। ভাবনা কান্না শেষ না আর একটু বাকি? চৌধুরীর ভাবনার সুতোই টান পড়ে। চোখ জোড়া খুলতেই দেখে ইসফার দাঁড়িয়ে আছে। হাতের উল্টো পিঠে চোখ মুছে নিচু স্বরে বলে, হয়ে গেছে। তার দিন কয়েক পরের কথা। সেদিন বাসায় চৌধুরীর সাথে মিসেস আশায় ছিলেন শুধু। বিকেলের দিকে চৌধুরীর পেটে ব্যথা শুরু হয়। চৌধুরী ভেবেছিল সেরে যাবে, ব্যথা তো নতুন নয়, কিন্তু কমার পরিবর্তে তা তীব্র হয় আস্তে আস্তে। মিসেস আশা ঘাবড়ে যান। কিভাবে কি করবেন বুঝে উঠতে পারেন না। চৌধুরীকে চটফট করতে দেখে তার কেবলই মনে হয় তার ভেতরটা হু হু করছে। কাঁপা কাঁপা হাতে চৌধুরীর ফোনটা তুলে ইসফারকে খবর দেন, চৌধুরীর অবস্থা জানান। হাসপাতালে পৌঁছানোর পর চৌধুরীকে ওটিতে নিলেও তৎক্ষণাৎ সিজার করা যায়নি। রক্তক্ষরণ হয়েছে, খুব বেশি না হলেও যতটুকু হয়েছে তা ভয়েরই কারণ। তার উপর দুটো বাচ্চা। চৌধুরীকে ওটিতে নেওয়া হয় প্রায় 1.5 ঘন্টা পর। ততক্ষণ ইসফার ও জাহেদ সাহেব হসপিটালে আসেন। একে একে উপমা, মিসেস সাবা এবং ইসমাইল সাহেবও। ওটিতে নেওয়ার আগে চৌধুরীকে কয়েক সেকেন্ডের জন্য দেখেছে ইসফার। চোখ ভরা জল নিয়ে দুজনকে দেখে গিয়েছে বিনা বাক্য ব্যয়। মুখে মুখে বাক্য বিনিময় না হলেও চোখে জোড়া সহস্র বাক্য বিনিময়ে করেছে। চৌধুরীকে উঠিতে নেওয়ার পর ইসফার যেন আরো ভেঙে পড়ে। সারিবদ্ধ করে রাখা চেয়ারের একেবারে শেষটায় বসে পড়ে, দু হাতে মুখ ঠেকে। মিসেস আশা ভয়ে ভয়ে যেয়ে ছেলের পাশে বসেন। কাঁপা কাঁপা হাতটা রাখেন ছেলের কাঁধে। ইসফার মুখ থেকে হাত সরায়, পাশ ফিরে ওনাকে দেখে জড়িয়ে ধরে। মিসেস আশা চরম পর্যায়ে অবাক হন, কিন্তু অবাক ভাবটুকু দূরে সরিয়ে খুশিতে কেঁদে দেন। কতগুলো বছর পর ছেলেকে বুকে নিয়েছেন। ইসফারের সাথে সাথে উনিও কেঁদে দেন। মা ছেলের এই মুহূর্ত নির্বাক থেকে দেখে গেছেন বাকিরা। প্রায় 2 ঘন্টারও বেশি সময় পর উঠি লাল বাতি নিভে। দরজা খুলে দুজন নার্স 2টা বাচ্চা কোলে নিয়ে বের হয়। তোয়ালে দিয়ে মোড়ানো বাচ্চা দুটোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসেন তারা। একজনকে মিসেস আশা ও আরেকজনকে দেওয়া হয় মিসেস শামার কাছে। দুটোই মেয়ে। ইসফার উদ্বিগ্ন কণ্ঠে চৌধুরীর ব্যাপারে জিজ্ঞেস করলে বলা হয় চৌধুরীমাও ভালো আছে, কিন্তু দুর্বলতা অনেক বেশি। কিছুক্ষণ পরেই বেড়ে দেওয়া হবে। ইসফার পুরোপুরি আশ্বস্ত হতে পারবে না যতক্ষণ না সচক্ষে দেখবে। মিসেস শামা ও মিসেস আশা দুজনই আসেন ইসফারের নিকট। ইসফার একে একে 2 মেয়েকেই কোলে নেয়। আদরে হাতে স্পর্শ করে, ললাটে চুমু খায় দুজনে। মেয়েদের মিসেস শামাও আশার কোলে দিয়ে অজু করতে যায়। মিসেস ফিরে এসে পুনরায় তাদের কোলে নিয়ে আজান দেয়। অতঃপর হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। মাগরিবে নামাজ শেষ করে ইসফার, জাহেদ সাহেব ও ইসমাইল সাহেব হাসপাতালে ফিরলেন। চৌধুরীমাকে বেডে দেওয়া হয়েছে। ইসফার কেবিনে ঢুকলে মিসেস শামা ও আশা কেবিন থেকে বেরিয়ে যান। ইসফার ছোট দোলনাতে মেয়েদের ঘুমন্ত মুখশ্রীর দিকে একবার তাকিয়ে এগিয়ে যায় চৌধুরীমার বেডের দিকে। চৌধুরীমার আঁখি জোড়া বন্ধ, হাতে কেনোলা লাগানো। ইসফার বেডের পাশে টুল টেনে বসে, কেনোলা লাগানো জায়গাটুকু স্পর্শ করে। টুড়ে উঠে চৌধুরীমা নিভু নিভু দৃষ্টিতে তাকায়। ক্লান্ত মুখশ্রীতে খুশির ঝলক দেখা যায়। ইসফার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, 2টো মেয়ে হয়েছে চন্দ্রা, এর চেয়ে খুশির কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আমার পুরো জীবনে
আমি এত খুশি হতে পারি না যতটা আজ হয়েছি। চন্দ্রিমা হাসে, ক্লান্ত অসুস্থ মুখশ্রীতে সে হাসি মলিন লাগে। চন্দ্রিমা ডান পাশে সরে গিয়ে বাম পাশে জায়গা করে দেয়। ভেঙে যাওয়া অসুস্থ কণ্ঠে বলে ওঠে, এখানে দিন তো দেখি। ইসফার উঠে যে দুই মেয়েকে এনে শুয়ে দেয় চন্দ্রিমার পাশে। চন্দ্রিমা মাথা তুলে কয়েক পলক তাকিয়েই থাকে তাদের দিকে। জমে থাকা অশ্রুকণা এতক্ষণে গড়িয়ে পড়ে চোখে কার্নিশ বেয়ে। তার কণ্ঠস্বর গড়িয়ে আসে, কেবলই কান্না পায়, বলতে পারে না কিছুই। সবসময় না ইসফার এবারেও বুঝে যায় চন্দ্রিমার মনের অবস্থা। আলতো হাতে চন্দ্রিমার চোখ মুছে দেয়, তার ললাটে চুমু খায়। খেনোলা ছাড়া হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলে, আপনি আমার জীবনের অর্ধাংশ, আর এরা আমাদের অংশ। চন্দ্রিমা কথার পিঠে শুধু হাসে। চন্দ্রিমাকে বাসায় আনা হয় 6 দিনের মাথায়। যেহেতু দুর্বল ছিল বেশি আর রক্তের প্রয়োজন ছিল, তাই 2 দিন বেশি রাখতে হয়েছে হাসপাতালে। আজকে বিকেলে বাসায় আনা হয়েছে তাকে। আরসালান বাড়ি নেওয়া হয়নি তাকে। ইসফাটা বাড়ি যাবে না বলেছিল। এর আগে যতবারই বলা হয়েছে সে নাকচ করেছে, তাই এবার সাহস করে কেউ বলেনি। কি দরকার ঝামেলার, তাও এই পরিস্থিতিতে। তাই এই বিষয় নিয়ে কোনো কথাও তুলেনি কেউ। তবে আরসালান বাড়ির সবাই ইসফারের সেই ছোট বাসায় চন্দ্রিমার রুমে শুয়ে বসে সময় কাটাচ্ছে। বাসার যাবতীয় সব কাজকর্ম মিসেস আশা আর শামা উপমা করছে। বাচ্চাদেরও সবাই মিলে সামলে নেয়। শুধু রাতের বেলাতেই চন্দ্রিমা বাচ্চাদের পুরোপুরি কাছে পায়। বাচ্চাদের নাম রাখা হয়েছে, ইসফারই রেখেছে না। একজন প্রভা আরসালান আর একজন রাত্রি আরসালান। ইসফার অনেক ভেবেচিন্তে রেখেছে এই নাম। ইসফার অর্থ যেমন আলোকিত হওয়া, তেমন প্রভা অর্থ আলো, তেমনি চন্দ্রিমা অর্থ চাঁদ আর রাত্রি অর্থ রাত। অর্থাৎ নিজেদের নামের সাথে মেলবন্ধন করে মেয়েদের নাম রেখেছে। চন্দ্রিমা বেশ অবাক হয়েছে দেখে। বাচ্চাদের বাসায় নিয়ে আসার পর আরও সপ্তাহখানেক কেটে গেছে। উপমার পরীক্ষা হওয়ায় সে চলে গেছে। জ্যোতি এসে দেখে গিয়েছিল মাত্র একবার। তার নিজেরও তো একটা ছোট প্রাণ আছে। ছেলেটা অসুস্থ, তাই কোথাও বের হতে পারে না। রিফা ও মানহা এসে দেখে গেছে। মাহিমও এসেছিল সাথে। ছেলেটা উপমাকে দেখে অবাকই হয়েছে। মানহা যখন পরিচয় দেয় তখন আর প্রতিক্রিয়া দেখায় না তেমন। সে ভুলেই বসেছিল উপমার সাথে জড়িত ব্যাপারগুলো। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাৎ সে বুঝেছে। ভালোবাসা আর ভালো লাগার মাঝের তফাৎ তো সে বুঝেছে। মানহা যে তার সত্যিকারের ভালোবাসা সেটা উপলব্ধি করে অবিলম্বে কবুল বলে গ্রহণ করেছে তাকে। রিফা ও সাব্বিরের বিয়ে হয়েছে মাস 2 আগে। রিফা ও মানহা প্রায় দিনই স্কুল শেষ করে চন্দ্রিমা ও তার মেয়েদের দেখে যায়। মিসেস শামাও চলে গেছেন আমেনা বেগমকে নিয়ে। ইসমাইল ও জাহেদ সাহেব প্রতিদিনই ফজরে নামাজ পড়ে হাঁটতে বের হন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছেলে মেয়ে আর নাতনিদের দেখে যান। মিসেস আশাকে শুধু বাসায় রেখে গিয়েছেন মিসেস শামা। কিছুটা ইচ্ছেকৃত শুধু ওনাকেই রেখে গিয়েছেন উনি। চন্দ্রিমা নিজের নাতনিদের যথেষ্ট খেয়াল রাখছেন মিসেস আশা, কিন্তু উনি চন্দ্রিমার সাথে তেমন কথা বলেন না প্রয়োজন ছাড়া। কথা না বলার কারণ রাগ, জেদ বা অহংকার না, মূলত উনি সংকোচে কথা বলে না। চন্দ্রিমা যতই বলুক ক্ষমা করে দিয়েছে, কিন্তু উনি জানেন নিজের কৃতকর্মের কথা, যে এত সহজে ক্ষমাযোগ্য না। চন্দ্রিমা নিজেও বোঝে ব্যাপারটা। তার মনে আছে তখনকার কথা। প্রেগনেন্সির 5 মাসের সময় চলে। চন্দ্রিমা তখন স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছে। পেন্টিং করে টুকটাক, বাসায় একাই থাকতে হয়। মিসেস আশা একদিন বাসায় হাজির হন, নত মস্তকে নিচু কণ্ঠে ক্ষমা চান। চন্দ্রিমা তৎক্ষণাৎই পারে তা ক্ষমা করতে। মিসেস আশা নত মস্তকে একে একে সব ভুল স্বীকার করেন। নিজের অহংকারের জন্যই যে নিঃস্ব হয়েছেন তাও ঢের বুঝতে পেরেছেন বলে স্বীকার করেন। চন্দ্রিমা তখন ক্ষমা না দিলেও নাতি নাতনিদের ভালোবাসা থেকে বিরত রাখেন ওনাকে। এরপর থেকে উনি বাসায় আসেন এবং চন্দ্রিমারও ধীরে ধীরে ওনার প্রতি বিশ্বাস জন্ম যায়। ইসফার শুরুতে জানতো না ওনার বাসায় আসার কথা। পরবর্তীতে যখন চন্দ্রিমা বিশ্বাস করে ওনাকে সত্যি ক্ষমা করে, তখন ইসফারকে খুলে বলে সব। কিন্তু ইসফার গলে না এখনো। মিসেস আশাও তাই স্বাভাবিক হতে পারেন না। চন্দ্রিমা ভেবে পায় না কি করা দরকার। কিন্তু সেদিন উপমা যখন বলল ইসফার সেদিন মিসেস আশাকে জড়িয়ে ধরেছিল, তখন যেন একটুখানি আশা পেয়েছিল চন্দ্রিমা। মিসেস আশার সাথে সামনাসামনি কথা বলবে বলে ভাবে, কিন্তু বলবে বলবে করে বলা হয়নি এতদিন। চন্দ্রিমা ভাবনা বাঁধতে ধীরে উঠে অগ্রসর হয় পাশের রুমে। মিসেস আশা রাত্রিকে কোলে নিয়ে হাঁটছিলেন রুমে। চন্দ্রিমাকে এ সময় নিজের রুমে দেখে অবাক হন, কিন্তু জিজ্ঞেস করলেন না কিছু। চন্দ্রিমা এগিয়ে যেয়ে বিছানায় বসে, সহজ গলাতেই বলে, আর কতদিন থাকবেন সংকোচ নিয়ে? এবার স্বাভাবিক হন ছোট আম্মু। মিসেস আশা প্রথমে বিচলিত হলেও পর মুহূর্তে স্বাভাবিক হন। চন্দ্রিমার পাশে বসেন, বিষণ্ণ গলায় বলেন, তুমি আমার মেয়ে। মেয়ে হিসেবে তোর কোনো কিছুতেই আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু ছেলের প্রেমিকা বা স্ত্রী হিসেবে মানতে পারিনি, শুধুমাত্র গায়ের রঙের জন্য। তোরা দুজন দুজনকে ভালোবাসিস জানা সত্ত্বেও তোর বিয়ে হতে দেখলাম। কিছু করলাম না তোদের জন্য, আলাদা করার জন্য
তো অনেক কিছুই করছি। উন্মাদ হয়ে মেরেও ফেলতে গিয়েছিলাম তোকে। তোর ডিভোর্সও হলো। ডিভোর্সের পরে তো কম কিছু করলাম না, বিয়ের পরেও সাথে সাথে মেনে নিতে পারিনি। এইসব কিছু এখন মনে পড়লে নিজের উপর ঘেন্না আসে, লজ্জা লাগে। কিভাবে হব স্বাভাবিক? নিজের ছেলের প্রতি তো কম অন্যায় করিনি। ছেলে মায়ের মুখ দেখতে চায় না, সোজা মুখে একটা কথাও বলে না। সম্পর্ক স্বাভাবিক হতে পারে এমন হলে? চন্দ্রিমা নীরব থাকে। মিসেস আশা আবার বলতে শুরু করেন। আমি ভাবতাম গায়ের রঙই সব, আর ডিভোর্স তো অনেক বড় কলঙ্ক। তোর ডিভোর্সের পরে বরাবর তোকে দোষ দিয়েছি। তুই কেন সহ্য করে থাকলি না, মানিয়ে নিলি না কেন? সত্যি ভেবেছিলাম সব তোর দোষ, তোর কারণে ডিভোর্স হয়েছে। কিন্তু তুই যে এত কিছু সহ্য করে একটা মাস ছিলি, সেগুলো ভাবিনি। আমাদের চিন্তাধারণাতেও সমস্যা বল। ডিভোর্স বা বিয়ে ভাঙা, ধর্ষণ, প্রেম ঘটিত যাই হোক না কেন, প্রথমে আমরা মেয়েকে দোষারোপ করি, অথচ একবার ভাবি না তার কথা। সে কি পরিস্থিতি দিয়ে গেল, কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে, বা কি হবে সামনে, এসব নিয়ে একবারও চিন্তা করি না। আপা, তোর ছোট আব্বু, ইসনাফ, উপমা, এরা যেভাবে তোকে সাহস দিয়েছে, তেমন যদি আমিও দিতে পারতাম, তাহলে হয়তো 1-1.5 মাস সময় লস হতো না তোর জীবন থেকে। তোর বাবা যদি গায়ের রং নিয়ে ভেদাভেদ না করতো, তাহলে তোর জীবনে এমন পরিস্থিতি আসতো না। আম্মাও তো নাতনি হিসাবে কোনোদিনও একটু আদর করেনি। আর আমি তো তোর জীবনে ছোট্ট থেকে নষ্ট করেছিলাম না, তাই না? তোর জীবন ছোট থেকেই নষ্টকর ছিল না, তাই না? আমরা কাছে থেকেও বুঝিনি, আপন হয়েও পর হয়ে গিয়েছিলাম। চেনা মানুষের অচেনা রূপ অনেক যন্ত্রণা দেয় চন্দ্রিমা। এটা আমি সেদিনই বুঝছি, যেদিন তোর ছোট আব্বু সহ বাড়ির সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। সারাদিন একা একা রুমে বসে থাকতাম, কেউ কিছু জিজ্ঞেস করতো না। বাড়ি এতগুলো মানুষ, অথচ আমি একাকিত্বে মরে যাচ্ছিলাম ভেতর থেকে। সেদিন তোর কষ্টটা উপলব্ধি করতে পেরেছিলাম। সব থাকা সত্ত্বেও কেউ না থাকার কষ্টটা অনেক পীড়া দেয়, তাই না? চন্দ্রিমা গোপনই দীর্ঘশ্বাস ছাড়ে। কথাগুলো মিথ্যাও নয়, একদম সত্যি। ছোট থেকে তার জীবন এমন, দোষ অবশ্যই দেয়া যায় তাদেরকে, কিন্তু মূল কথা হচ্ছে ওনারা অনুতপ্ত। মিসেস আশাও নিজের এমন নিচু কাজগুলোর জন্যই এই অবধি স্বামী ছেলের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। সবাই একসাথে থাকা সত্ত্বেও উনি আলাদা হয়ে গিয়েছেন, একা হয়ে গিয়েছিলেন। গায়ের রঙে সবকিছু হয় না। ডিভোর্স মানেই মেয়ে দোষী না, ডিভোর্স হলেই মেয়ের জীবন থমকে যায় না। এই জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছেন। চন্দ্রিমা মিসেস আশার গা ঘেঁষে বসে, ওনার ডান হাতটা নিজের মুঠোয় নিয়ে কোমল স্বরে বলে, আমি ইসফার ছোট আব্বু, আমরা সবাই অপেক্ষায় ছিলাম কবে আপনি নিজের ভুলগুলো বুঝবেন, স্বীকার করবেন। আজকে সেই দিন, আপনি নিজের ভুলগুলো স্বীকার করেছেন। এরপর আর সব কিছু অস্বাভাবিক কিভাবে থাকে বলুন? মিসেস আশা ঘোলাটে দৃষ্টিতে দেখেন চন্দ্রিমাকে। আঁকি জোড়া অশ্রুতে টইটম্বর, চন্দ্রিমাকে জড়িয়ে ধরে চুমু খায়। ক্রন্দনরত কণ্ঠে কি যেন বলতে লাগলেন। চন্দ্রিমা সহজে বুঝল না, বোঝার চেষ্টাও করলো না। নিশ্চুপ হয়ে পড়ে রইল মিসেস আশার বুকে। কত বছর এমন আদুরে স্পর্শ পেল উনার থেকে। চন্দ্রিমা ছলছল করা চোখ জোড়া নিয়ে মিসেস আশার কোলে থাকা রাত্রির দিকে তাকিয়ে থাকে। বাচ্চা মেয়েটাও বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চন্দ্রিমার অবচেত মনে ভাবনা আসে, আমার দাদি থাকতেও এইটুকু আদর পাইনি তার থেকে, কিন্তু নিজের মেয়েদের সাথে এমন হতে দিব না। চন্দ্রিমা রাত বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। চন্দ্রিমা ইসফার রুমে নেই, বাচ্চারা ঘুমিয়ে আছে রুমে। ইসফারকে মিসেস আশার রুমে পাঠিয়েছিল চন্দ্রিমা। একটু আগে গিয়ে দেখে এসেছে চন্দ্রিমা। মিসেস আশার কোলে মাথা রেখে শুয়েছিল ইসফার। চন্দ্রিমা লক্ষ্য করেছে মিসেস আশার ভেজা চক্ষু জোড়া। মা ছেলের এত বছরের বিবাদ মিটল তবে। চন্দ্রিমার মন হালকা হয়েছে। একে একে সমস্যাগুলোর সমাধান হচ্ছে, সম্পর্কগুলোর উন্নতি হচ্ছে। একসময়ের হতাশা, অপ্রাপ্তি, পরাধীন জীবনটাকে এখন রঙিন মনে হয়, নিজেকে সুখী মনে হয়। সে স্বাধীন, তার নিজস্ব পরিচয় আছে। কারো মেয়ে, কারো স্ত্রী, চন্দ্রিমাস, পেন্ডিংয়ের চন্দ্রিমা আপু।
যার হাতের জাদুতে মুগ্ধ হয় গুটি কয়েক মানুষ, শিক্ষিকাও, আর এখন ছোট্ট 2 পরীর মা। নিজের পরিচয় বানাতে মরিয়া চন্দ্রিমা রাজাতও পরিচয়। সে সফল হয়েছে স্বপ্ন পূরণে। ইসফার মাস কয়েক আগে জিজ্ঞেস করেছিল যদি সুযোগ হয় তবে কি চন্দ্রিমা নিজের শোরুম খুলতে চায়। চন্দ্রিমা স্বাভাবিকভাবেই জবাব দিয়েছিল। সময়, সুযোগ ও আর্থিক সচ্ছলতা থাকলে অবশ্যই খুলবে। চন্দ্রিমা চায় সেটা নিয়ে ভাবতে, তার কাজগুলো আরও মানুষের কাছে পৌঁছাক। তার জন্য কাজ করে হলেও যদি কেউ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় তাহলে বন্ধ নয় কোনো দিক হতে, তবে এখনই নয়। আপাতত নিজের মাতৃত্বকে উপলব্ধি করতে চায় সে, সন্তানদের সাথে থাকতে চায় পুরোটা সময়। একা দাঁড়িয়ে আছেন? প্রভা কাঁদছিল রুমে। ভাবনা ছুটে যেয়ে সজাগ হয় চন্দ্রিমা। মেয়ে কাঁদছে শুনে তড়িঘড়ি করে যেতে চায় রুমে। ইসফার পথ রোধ করে বলে, কোথায় যাচ্ছেন? ও ঘুমিয়ে পড়েছে। কাঁদছে বললেন? কাঁদছিল বলেছিলাম। ওহ, মন খারাপ, বিচলিত দেখাচ্ছে যে। চন্দ্রিমা মৃদু হাসে। ইসফারের দিকে পিঠ করে দাঁড়িয়ে পূর্বে নে গ্রিলে মাথা ঠেকায়। হেসে বলে, এখন আর তেমন মন খারাপ হয় না। না, হয় না। না, এখন শান্তি লাগে। জীবন আগের চেয়ে অধিক সুন্দর মনে হয়। সব নিত্য নতুন লাগে। আমি ভাবিনি ডিভোর্সের পরেও এই শিক্ষিত সমাজে কথিত শিক্ষিত মানুষগুলোর মাঝেও এত সম্মান নিয়ে বাঁচতে পারবো। এত সুখ যে আমার জীবনে আসবে তার আশা ছেড়েই দিয়েছিলাম। আপনি হতাশ হননি? জীবনও আপনাকে হতাশ করেনি। আপনি না থাকলে হয়তো কিছুই হতো না ইসফার। পরিকল্পনা মতো কিছুই হয় না চন্দ্রা, যা হয় তা উপর থেকে ঠিক করেই থাকে। আমি ভাবিনি এমন মুহূর্তও আসবে। ভাবনা ভুল প্রমাণ হলো। হ্যাঁ, আমি বোকা ছিলাম, বড্ড বোকা ছিলাম। আপনি, আম্মু, ছোট আব্বু, উপমা, রিফা, মানহা এরা সবাই ছিল আমার পাশে আমার জন্য, আর আমি পিছিয়ে থাকতে চাইছিলাম। এখনো পুরোপুরি চালাক না আপনি। বিয়ের 1 বছরের মাথায় এসেও ইশারা করলেও কিছুই বোঝেন না আপনি। গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আমার কথা কি কম গুরুত্বপূর্ণ? একদম বেকার। মুখ বাঁকিয়ে বলে চন্দ্রিমা। ইসফার পেছন থেকে কোমরের টেনে ধরে তার। কোমর ঈষৎ বল প্রয়োগ করে বলে, অসুস্থ শরীর বলে কিছু বলি না। বাসলাম। পরে শোধ তুলব। তুলবেন? আপনাকে ভয় পায় না চন্দ্রিমা? সত্যি? হ্যাঁ। লাভ আমারই হবে। দেখা যাবে। আচ্ছা, আমার কি আপনাকে আবার তুমি সম্বোধন করতে হবে আগের মতো? ইচ্ছে আপনার। কোনটা ভালো লাগে? আপনিটা সুন্দর। তুমিটা কাছের জনকে সম্বোধন করা হয়, আপনিটা সম্মান থেকে আসে। সম্মান তো কাছের জনের জন্যই আসে। আপনি কাছের জন, সম্মানটাও আপনার জন্যই। তাহলে আপনি সম্বোধনই বেস্ট। চন্দ্রিমার বলার ভঙ্গিতে ইসফার হেসে ফেলে আর একটু ঝুঁকে চন্দ্রিমার কানের কাছে মৃদু কণ্ঠে শোধায়, আপনি সম্বোধনটা আপনার কণ্ঠ হতে বেশ লাগে। চন্দ্রিমা কেঁপে ওঠে। ইসফারের ঠোঁটছোড়া তার ডান কানে লতি চুয়েছে কথা বলতে চেয়ে। ইসফার চন্দ্রিমার অভিব্যক্তিতে একটু সরে আসে। চন্দ্রিমা লজ্জা উত্তেজিত ভাব লুকিয়ে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনাকে যেটার জন্য পাঠিয়েছিলাম তা হয়েছে? ইসফার ছোট করে বলে, হুম। আর দূরত্ব হবে না তো? হবে না। ঝগড়া করবেন না তো? করব না। কোনো কিছু নিয়ে রাগ বা অভিমান হলে সরাসরি ওনাকে বলবেন, উনি ভুল সংশোধন করে নেবেন। আচ্ছা। আপনি ওনার একমাত্র ছেলে। এই মান অভিমান কতগুলো বছর জীবন থেকে চলে গেল, সেগুলো ফেরত পাওয়া তো সম্ভব না। কিন্তু সামনে যে সময়গুলো আসবে সেগুলো নষ্ট হতে দেওয়া যাবে না। সবাই হাসি খুশি থাকবে, সবার সাথে ভালো সম্পর্ক থাকবে, সুখী পরিবার দেখতেও ভালো লাগে। সবাই একসাথে থাকলে কত সুবিধা, তাই না বলুন? হ্যাঁ চন্দ্রা, আপনি কি আরসালান বাড়িতে ফিরতে চাইছেন? চন্দ্রিমার কথার পৃষ্ঠে প্রশ্ন করে ইসফার। চন্দ্রিমা নিচু স্বরে বলে, ফিরতে তো আগেও চেয়েছি, কিন্তু আপনার অনুমতি ব্যতীত আমি এই সিদ্ধান্ত নিতে পারি না। আর এটাতে তো আপনার নিষেধাজ্ঞাই আছে। ইসফার বুঝতে পারে চন্দ্রিমার কথা। সে তপ্ত শ্বাস ছাড়ে, ঠোঁট বাঁকিয়ে বলে, ভেবে দেখবো এই ব্যাপারে। চন্দ্রিমা চকিতে ঘুরে তাকায়, বিস্ময় নিয়ে বলে, রাজি হয়ে গেলেন? আমি বলেছিলাম উনি আপনাকে মন থেকে মেনে নিলেও
বাড়ি ফিরবো। মেনে নিয়েছেন তাই? হ্যাঁ। আমি জানতাম আপনি রাগ করে থাকতে পারবেন না। আর আমি গোছানো শুরু করব তাহলে। এত তাড়া কিসের? তো কি করব? একা একা এখানে থাকতে আমার ভালো লাগে না। আর কয়দিন যাক, আস্তে ধীরে গুছিয়ে নেবেন, তারপর যাবেন। আচ্ছা। কয়েক মিনিটের নীরবতা। অতঃপর চন্দ্রিমা নিজের মাথাটা ইসফারের বুকে ঠেকিয়ে লম্বা শ্বাস নেয়, এক হাতে গলা জড়িয়ে ধরে, জড়ানো কণ্ঠে বলে, চন্দ্রিমা অর্থ চাঁদ হোকেও আদতে এই চন্দ্রিমার বাস ছিল আধারে। এরপর উজ্জ্বল হলো জীবন ক্ষণিকের জন্য, আবারও ছেয়ে গেল অন্ধকারে। সে ধরেই নিয়েছিল এই আধারে আটকা পড়বে সে, অথচ তাকে অবাক বিস্মিত করে দিয়ে পুরনো মানুষ নতুন রূপে আসলো তার জীবনে। তার অন্ধকারাচ্ছন্ন জীবনের একটুখানি আলোক রশ্মি হয়ে উঠল, আলোকিত করলো তাকে। চন্দ্রিমা ফের আলোকে পদার্পণ করলো। আমি প্রতি মুহূর্তে অনুধাবন করি চন্দ্রিমা ইসফার বিনা অন্ধকারেই থাকতো। আমি আঁধারে ছিলাম, আপনি আলোকিত করেছেন। ইসফার চন্দ্রিমাকে শক্ত হাতে জড়িয়ে ধরে, চুমু খায় হাতে, চুলে হাত বুলাতে বুলাতে বলে, ইসফার তার চন্দ্রাকে ভালোবাসে। একবার হারিয়ে দ্বিতীয়বার সুযোগ পেয়েছিলাম পাওয়ার। উদ্দেশ্য ছিল যেভাবেই হোক আপনাকে আমার করতে হবে, তাই করেছি। বলতে পারেন নিজ স্বার্থে আপনাকে ব্যবহার করেছি। চন্দ্রিমা শব্দ করে হাসে, তার দৃষ্টি খোলাটে হয়েছে। মাথা উঠিয়ে সে তাকায় ইসফারের দিকে, চোখ জোড়া বন্ধ করিয়ে ঠোঁট ছোঁয়ায় ইসফারের ঠোকে। খোরগ্রস্তের তাই বলে ওঠে, উদ্দেশ্য যদি আমি হই তবে আপনার স্বার্থ রক্ষার্থে হাজারবার নিজেকে সঁপে দিব আপনার কাছে, তবুও যেন বেলা শেষে এই সত্যিটা অটল থাকে, আপনি আমার আর আমি আপনার। এই চন্দ্রিমা কেবলই আপনার।